হ্যালো ডালিম ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া। সাউন্ড কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া। আচ্ছা ভাই, ওকে। আমরা ওই যে শুরু করে দিই। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তো আজকে তোমাদের হচ্ছে লাইভ সলভ ক্লাস উইক 3, মানে আমাদের ম্যাথের ফার্স্ট পেপারের যে সলভ ক্লাসটা সেটা আজকে আমাদের আছে। তো এখানে আমাদের প্রথমে আমরা রিটেন পার্টটা দেখবো। আমাদের অনেকগুলো রিটেন প্রবলেম আছে এবং অনেকগুলো এমসিকিউ প্রবলেম আছে। সো কোনো রকম দেরি করা যাবে না, সবগুলো জিনিস একবার করে বলে চলে যাবো। তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা পরে রিক্যাপ ভিডিও দেখে নিবা, কারণ আজকে দেখছো 4:30টায় শুরু হচ্ছে এবং তোমার হচ্ছে যেটা হবে যে যদি আমরা ফাস্ট না যাই তাহলে ইত্যাদি টাইম হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের রিটেনে কি আছে, যে হচ্ছে তোমার এবিসি ত্রিভুজের, ঠিক আছে, এ বি সি শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে এবং এ থেকে বি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। সো বেসিক্যালি কি বলা হয়েছে তোমাকে, যে এখানে একটা ত্রিভুজ আছে। আমি যদি একটা ত্রিভুজ ড্র করি, এরকম একটা ত্রিভুজ আছে। এ এটা হলো তোমার 5,6, বি এটা হলো তোমার হচ্ছে -9,1, সি এটা হলো -3,-1। তাহলে আমাকে বলা হয়েছে যে এ থেকে এই বিসি এর উপর যদি আমি লম্ব আঁকি একটা এডি, এই এডি লম্বের দৈর্ঘ্য ডি বের করতে হবে। তো এটা আমরা অনেকভাবে করতে পারি, তবে সব থেকে সহজ সিস্টেমটা হচ্ছে যে আমরা এই বিসি রেখার সমীকরণটা বের করব, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করব, ঠিক আছে? তো দেখো বিসি এর সমীকরণটা কিভাবে বের করবা। দেখো, যেহেতু এটা দুইটা বিন্দু দেয়া আছে আমাদের, সরলরেখার সমীকরণ বের করে কিভাবে, y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস কত, এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, কি করছি আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা তাহলে প্লাস হয়ে যাচ্ছে এখানে। আবার এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা আমরা করলাম। করার পরে যেটা আসতেছে দেখো, যে ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস নাইন বাই মাইনাস সিক্স। কাটাকাটি করলে দেখো কি হবে, এখানে একটা থ্রি থাকবে, -3। ওকে, তাহলে আমরা বজ্রগুণন যদি করে দিই, -3y মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস নাইন। তাহলে কাটাকাটি করলে দেখো এখানে একটা মাইনাস কি হবে বলতো, এখানে তোমার হচ্ছে কাটাকাটি করো, তাহলে তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার এক্স প্লাস নাইন ছিল এখানে, না এক্স প্লাস নাইন। তাহলে এখানে কাটাকাটি করলে যেটা হবে, এখানে একটা সিক্স হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি হবে, এক্স প্লাস 3y প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো। এটা কিসের ইকুয়েশন, এটা হলো তোমার হচ্ছে বিসি রেখার সমীকরণ। এটা হচ্ছে তোমার কি বিসি রেখার সমীকরণ। এখন এই যে এ হচ্ছে বহিস্থ একটা বিন্দু, বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা বের করব। কিভাবে বের করতে হয়, যে এই বিন্দুটা সমীকরণে বসাই দিতে হয়, ঠিক আছে? যে 5 প্লাস 3 ইন্টু সিক্স প্লাস সিক্স এর মডুলাস ডিভাইডেড বাই কত, রুট ওভার 1 স্কোয়ার প্লাস কত, 3 স্কোয়ার। এটা করলে যেটা চলে আসবে সেটা দেখো, এই বিন্দুটা আমরা সমীকরণে বসাই দিলাম আর রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো আমাদের কি পাওয়া যাচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে মনে হয় 18 আর 6 24 আর 5 হচ্ছে 29, আর নিচে আসতেছে রুট ওভার 10। এটাই কিন্তু আমাদের, এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, যে এ থেকে বিসি এর উপর আমরা যে লম্বটা বের করলাম। কি করলাম, আমরা জাস্ট বিসি রেখার সমীকরণটা বের করলাম এবং এ থেকে লম্বের দৈর্ঘ্যটা বের করে কিভাবে, যে বিন্দুটা বসাই দিতে হয়, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। ওকে, নেক্সট কি আছে, যে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এটা, এবং এটা ভেক্টর একটা দেওয়া আছে, পরস্পর লম্ব হলে এর মান বের করতে হবে। এই প্রথম ভেক্টরটাকে যদি আমরা এ নাম দেই আর দ্বিতীয় ভেক্টরটাকে যদি আমরা বি নাম দেই, ঠিক আছে, তাহলে এ ভেক্টর যদি বি ভেক্টরের উপর লম্ব হয়, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, যে এদের ডট প্রোডাক্টটা শূন্য, এ ডট বি এর মান কত হয়ে যাবে, শূন্য। তাহলে গুণ করো এ ইন্টু টু এ, ঠিক আছে, তাহলে আসবে কত, এ ইন্টু টু এ প্লাস এখানে আসবে -2 ইন্টু এ, ঠিক আছে, -2 ইন্টু মাইনাস এ, -2 ইন্টু মাইনাস এ। আর এখানে কে এর সহগ হচ্ছে 1, আর এখানে কত আছে, -4 প্লাস 1 ইন্টু -4 ইজ ইকুয়াল টু কি হবে, জিরো। যেহেতু দুইটা ভেক্টর লম্ব, তাই এদের কি বলতো, ডট প্রোডাক্টটা চলে আসবে কত, জিরো। তাহলে এখান থেকে চলে আসতেছে 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত, জিরো। 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এখান থেকে 2 দিয়ে ভাগ করলে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু জিরো। এবং এখানে 2 এককে 2, সো a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে a কমন নিলে a প্লাস 2, মাইনাস 1 কমন নিলে a প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আসবে a মাইনাস 1, a প্লাস 2 ইজ ইকুয়াল টু জিরো। অতএব এর মানটা কত কত আসবে, 1 আর -2। খুবই সিম্পল, যে আমাদের দুইটা ভেক্টর যদি লম্ব হয়,
তাহলে তাদের কি ডট প্রোডাক্টটা শূন্য হয়ে যাবে। ডট প্রোডাক্ট আমরা শূন্য বসাই দিলাম, তাহলে ডট প্রোডাক্টটা শূন্য কিভাবে করে, আই এর সহগের সাথে আই এর সহগ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ করে তারপরে কি করতে হয়, যোগ করতে হয়। এটা হলো ডট প্রোডাক্ট করলাম, করলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করেই কিন্তু আমাদের এর মানটা চলে আসলো। এরপরে দেখো এটা প্রমাণ করতে হবে, একটা নির্ণায়ক তোমাকে দেওয়া হয়েছে। ওকে, তো এই নির্ণায়কের ক্ষেত্রে দেখো আমাদেরকে এটা জিরো প্রমাণ করতে হবে। তো এটা অনেকভাবে করা যায়। তো আমরা যেটা একটা প্রসেস অ্যাপ্লাই করবো, যে এইখানে যে মাইনাস বিসি, তারপর এই যে মাইনাস সিএ, ঠিক আছে, এরকম মাইনাস এবি। তো নির্ণায়কের একটা প্রপার্টি আছে, যদি এরকম ভাবে থাকে আমাদের, তাহলে আমরা এরকম আলাদা আলাদা করে দিতে পারি। কিভাবে আলাদা করতে পারি দেখো, এই যে এই মাইনাস বিসি মাইনাস সিএ আর মাইনাস এবি পার্টটাকে আলাদাভাবে নিয়ে যাবা, আর বাকি পার্টটাকে আলাদা নিয়ে যাবা। যেমন 1 1 1 এ বি সি, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা ওইগুলা বাদ দিয়ে বাকিগুলোকে আলাদা করলাম। আর এখানে একটা মাইনাস দিলে তাহলে তোমার চলে আসবে দেখো 1 1 1 1 এ বি সি, আর এখানে আসবে হচ্ছে বিসি সি এ এবি। ঠিক আছে, আমরা কি করছি যে আলাদা আলাদা করে ফেলছি, যে এই পার্টগুলোকে আলাদা করছি আর বাকি পার্টগুলোকে কি করছি, আলাদা করছি। এভাবে করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, এটা নির্ণায়কের একটা ধর্ম। এখন আমরা যেটা করব, আমরা এই যে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিব, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 0 0 হবে। এখানেও তাই, ঠিক আছে, এখানেও তাই। তাহলে এখন আমরা যেটা করতেছি যে C1 প্রাইম C1 মাইনাস C2, মানে কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়ে কলাম 1 এ বসাচ্ছি। আবার C2 প্রাইম ইজ ইকুয়াল টু হবে C2 মাইনাস C3, দুইটার জন্যই। তাহলে এখানে দেখো কি আসবে, যে এইখানে তোমার এটা থেকে এটা বাদ দিলে আসবে 0, আর এখানে আসবে a মাইনাস বি, এখানে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আসবে 0 বি মাইনাস সি, আর এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে বাকিটাকে আমরা সেম রাখতেছি 1c সি স্কোয়ার। এখানে দেখো মাইনাস যখন তুমি করতেছো, পরের পার্টটাতে দেখো কি আসতেছে 0 0 1, এখানে আসতেছে a মাইনাস বি, আর এখানে হবে বিসি মাইনাস সি এ। ওকে, তো আমরা যদি আগে থেকে একটু করে ফেলি, যে বিসি মাইনাস সি এ, আবার দেখো এখানে আসবে বি মাইনাস সি, এখানে আসতেছে সি এ মাইনাস এবি, আর এখানে আসতেছে সি ইন্টু এবি, এরকম একটা ইন্টু না মানে কমা এবি, এরকম একটা পার্ট চলে আসতেছে, কমাও না মানে নির্ণায়কের মান আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট কলাম থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি, এখান থেকে b মাইনাস সি কমন নিতে পারি, এখানেও তাই, এখান থেকে a মাইনাস বি কমন নিতে পারো, এখান থেকে b মাইনাস সি কমন নিতে পারো। কেন, এখান থেকে যদি আমি একটা মাইনাস সি কমন নিতাম তাহলে আসতো b মাইনাস সি, সরি, এখানে যদি একটা মাইনাস সি কমন নিতাম তাহলে আসতো কি বলতো a মাইনাস বি, আবার এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিতাম আসতো b মাইনাস সি। সো আলটিমেটলি দেখো কি হচ্ছে, যে এই প্রথম কলাম থেকে আমি a মাইনাস বি কমন নিব, এখান থেকে আমি a মাইনাস বি কমন নিব, b মাইনাস সি কমন নিব। কেন, কারণ এই নিচেরটাকে কিন্তু লেখা যায় যে a প্লাস বি ইন্টু কি লেখা যায় a মাইনাস বি, আর এখানে কি লেখা যাবে b প্লাস সি ইন্টু কত b মাইনাস সি, এরকম কিন্তু লেখা যাবে। তাহলে প্রথমটাকে যদি আমি এরকম করি, যে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, কলাম থেকে কমন নিচ্ছি প্রথমটা থেকে, তাহলে এখানে আসবে 0 1, আর এখানে থাকবে a প্লাস বি, এখানে থাকবে 0 1, এখানে থাকবে b প্লাস সি, এখানে থাকবে 1c সি স্কোয়ার। সিমিলারলি পরেরটা থেকে আমরা তাই করব, এখান থেকে যদি আমি a মাইনাস বি কমন নিই, এখান থেকে যদি আমি b মাইনাস সি কমন নিই, তাহলে থাকবে 0 1 মাইনাস সি, এখানে থাকবে হচ্ছে 0 1 মাইনাস a 1 সি এবি, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। ঠিক আছে, যে আমরা এখানে কি করছি, আমরা কলাম 1 থেকে আমরা হচ্ছে a মাইনাস বি কমন নিছি, আর কলাম 2 থেকে আমরা কি করছি, বি মাইনাস সি কমন নিছি। কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে a প্লাস বি, এখানে থাকবে 1, এখানে থাকবে b প্লাস সি, সেটাই লিখে দিছি। আর এখানে থাকবে কি 1, এখানে থাকবে হচ্ছে মাইনাস সি, এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে মাইনাস এ। তাহলে এখন তুমি জাস্ট কি করবা, এখন আমরা প্রথম রো বরাবর যদি বিস্তৃতি করে দিই দুইটাকেই, তাহলে দেখো কি থাকতেছে a মাইনাস বি বি মাইনাস সি, আর এইখানে তোমার হচ্ছে যদি আমি বিস্তৃতি করি 0 মাইনাস 0 প্লাস 1 ইন্টু রো কলাম বাদ বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে কাটাকাটি করলে কি আসতেছে বলতো, এ সরি এ না, বি আর বি কাটা যাচ্ছে, বি আর বি কাটা যাচ্ছে। আবার মাইনাস তোমার এখানে এ মাইনাস বি বি মাইনাস সি, আবার দেখো এখানে যদি তুমি বিস্তৃতি করো 0 মাইনাস 0 প্লাস 1 নিলে 1 এর রো কলাম বাদ মাইনাস এ প্লাস সি, মানে আবারও কিন্তু সি মাইনাস এ চলে আসতেছে। তো দেখো কি হচ্ছে, এ মাইনাস বি বি মাইনাস সি, এবং এখান থেকে আসতেছে সি মাইনাস এ। সিমিলারলি এখানেও দেখো তাই, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, এবং এখান থেকে মাইনাস এ প্লাস সি, তার মানে সি মাইনাস এ। তাহলে দেখো দুইটা একই জিনিস বিয়োগ গেলে রেজাল্ট আসবে 0, সমান থাকতেছে তোমার কি রাইট সাইড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের আনসার। তো এটা তোমাদের খুবই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, তোমরা একবার দেখলে আরেকবার বুঝতে পারবা যদি একবার এখানে কোনো প্রবলেম থাকে। এবার একটা বৃত্ত 1 2 3 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি বৃত্তের c ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, এটা আমরা জানি। এক্স অক্ষকে স্পর্শ করার কন্ডিশন হচ্ছে c ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যে একটা বৃত্ত
তোমার হচ্ছে এরকম এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। এবার কোন কোন বিন্দু দিয়ে যায়? 1 2, আর এখানে কোথায় কোন একটা বিন্দু দিয়ে যাচ্ছে 3 2। ওকে, তাহলে সমীকরণটা আমরা এরকম ডিরেক্টলি ধরে ফেলতে পারি যে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কত বলতো 2fy প্লাস সি এর জায়গায় লিখলাম জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, 1 নাম্বার। এবং এটা 1 নাম্বার সমীকরণটা তোমার হচ্ছে কোন বিন্দু দিয়ে যায়? 1,2 বিন্দু দিয়ে যায়। তো 1,2 বিন্দু দিয়ে গেলে তুমি লিখতে পারবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু জি প্লাস 2 ইন্টু 2 ইন্টু এফ প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার 2g প্লাস 2f প্লাস জি স্কোয়ার 2g প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। ওকে, আচ্ছা, এটাকে আমরা এরকম ভাবে না লিখে এই এক সাইডে লিখতেছি 2g প্লাস 2f না 4f প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। এটা আমরা 1 নাম্বার পাইলাম। আবার 1 নাম্বারটা কোন বিন্দু দিয়ে যায়? 3 2 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু জি প্লাস 2 ইন্টু 2 ইন্টু এফ প্লাস কত? প্লাস হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা গ্রিন কালারের এটা একটা পাচ্ছি কি বলতো 6g প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর 4 13 -13। তাহলে এই দুইটা জিনিস যদি দেখো আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে কি ঘটনা ঘটতেছে? তাহলে আমার এই যে জি স্কোয়ার কাটা যাচ্ছে, 4f কাটা যাচ্ছে, আমরা পাচ্ছি -4g ইজ ইকুয়াল টু 13 থেকে 8 বাদ দিলে 5 বাদ দিলে থাকতেছে 8, ঠিক আছে? তাহলে জি এর মান আসতেছে -2। তাহলে জি এর মান যদি -2 হয়, এটা মনে করো আমরা এখানে 3 নাম্বার দিলাম বা 2 নাম্বার দিলাম, এখানে আমি মনে করো 3 নাম্বার দিলাম। সো 2 নাম্বার সমীকরণে যদি আমরা জি এর মান বসাই দিই, জি এর মান বসাই দিই, তাহলে কি আসবে বলো? তাহলে আসবে হচ্ছে 2 ইন্টু -2 প্লাস 4f প্লাস -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসতেছে 4f এর মান হচ্ছে 4 আর 4 8 ইজ ইকুয়াল টু 0 না, ইজ ইকুয়াল টু -5। এখানে আসছে 4 আর 4 8 আর হচ্ছে না, সরি 4 4 8 না, এখানে আসতেছে 4 আর এখানে আসতেছে মানে -4, এখানে আসতেছে +4, এই দুইটা কাটা যায়। তাহলে 4f এর মান আসতেছে -5, f এর মান আসতেছে -5/4, f এর মান আসতেছে কত? -5/4। তাহলে g এর মান ছিল হচ্ছে -2, f এর মান হচ্ছে -5/4। তাহলে জি স্কোয়ারের মান তো কত হবে? এইটা স্কোয়ার করলে 4 হয়ে যাবে। তাহলে 1 নাম্বার সমীকরণে যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে সমীকরণটা দাঁড়াবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো কাটাকাটি করলে দেখো আমরা লিখতে পারবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5/2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তোমরা চাইলে পরের লাইনে একটা 2 দিয়ে গুণ করতে পারো, বাট এটাই আসলে কিন্তু আমাদের কি আনসার। ওকে, 2 দিয়ে গুণ করলে আর ভগ্নাংশ থাকবে না, বাট এটাই কিন্তু আমাদের আনসার। তো বেসিক্যালি কিছুই না, x অক্ষকে স্পর্শ করে বলে c ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে আমরা সমীকরণটা এভাবে ধরছি, এটা 1 2 বিন্দু দিয়ে যায় একটা সমীকরণ পাইলা, সেটা এখানে লিখলাম। এটা 3 2 বিন্দু দিয়ে যায় একটা সমীকরণ পাইলা, সেটা এখানে লিখলাম। এই দুটো সমাধান করে আমরা জি এর মান পেয়ে গেলাম। তাহলে জি স্কোয়ারের মানও আমরা জানি, এই মানটা একটাতে বসাই দিয়ে এফ এর মান পেয়ে গেলাম। তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ওকে, এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্ত এটা দেখাতে বলছে। তো খেয়াল করো, একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে আর একটা সরল রেখার সমীকরণ দেয়া আছে। এই বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0। এটা হলো বৃত্তটার সমীকরণ। তো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে a, 0 আর ব্যাসার্ধ হচ্ছে তোমার a। এটা তোমরা অলরেডি এখন বের করতে পারো, তো এটা আমি আর নরমালি বের করে দেখাচ্ছি না। তো এখন এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে a, 0 এবং এটার ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে a এবং স্পর্শকটার সমীকরণ হচ্ছে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1 বা -1 ইজ ইকুয়াল টু 0। এখন যদি তোমার হচ্ছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হইতে হয়, তাহলে এই কেন্দ্র থেকে এটার যে লম্ব দূরত্বটা আছে এটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এটা হচ্ছে কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি তুমি লিখো তাহলে দেখো এই যে ইন্টু a প্লাস m ইন্টু 0 মাইনাস 1 মডুলাস ডিভাইডেড বাই √ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো কি আসতেছে, al-1 এর মডুলাস আর হচ্ছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার, এর উপর একটা রুট আছে
ইজ ইকুয়াল টু এ। যদি এটাকে আমরা বর্গ করে দেই, এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2al প্লাস 1 ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। যদি বজ্র গুণন করে দাও এখন কি আসতেছে, এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2al প্লাস 1 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তো এখান থেকে এ স্কোয়ার এল স্কোয়ার দুই সাইড থেকে কাটা যায়, তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো এখান থেকে এই যে এই জিনিসটাকে যদি আমরা বাম ডান সাইডে নিয়ে আসি, তাহলে আসছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al ইজ ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো এটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল। তো ঘটনাটা কি, এই বৃত্ত যেটা আছে, এই যে বৃত্তটা আছে তার সমীকরণ দেয়া আছে, সেখান থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। এখন এই যে বৃত্তটার একটা সরল রেখা দেয়া আছে, এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এটা স্পর্শক হবে। তো কেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম a0 আর ব্যাসার্ধ পাইলাম হচ্ছে a। তাহলে আলটিমেটলি এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে, যে বিন্দুটা এখানে বসায় দিতে হয়, √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, আর ব্যাসার্ধের সমান এটা দিয়ে এরপরে হিসাব নিকাশ করলে কিন্তু আমাদের যেটা প্রমাণ করার সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। থিসিস শব্দগুলো থেকে 4টা বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে বিন্যাস সংখ্যা বের করতে বলে নাই, মোট সমাবেশ সংখ্যা বের করতে বলছে। তো দেখো থিসিসের মধ্যে দেখো কি হয়েছে, যে দুইটা এস আছে, টি আছে, এইচ আছে, ই আছে, আই আছে, এরকম আছে থিসিসের মধ্যে। ওকে, তো থিসিসের মধ্যে যদি এরকম থাকে তাহলে তুমি চিন্তা করতে পারো ভাইয়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার দুইটা একই, একটা দুইটা ভিন্ন, এরকম ভাবে নিতে পারি, আর 4টাই ভিন্ন। এই দুইটা কেসই হইতে পারে, যে আমরা যখন হচ্ছে এখান থেকে 4টা লেটার নিব, এরকম হইতে পারে যে দুইটা লেটার একই। তার এক্সাম্পল কি, তার এক্সাম্পল হচ্ছে তোমার এই যে এস এস টি ই, আর এখানে এক্সাম্পল হচ্ছে এস টি ই আই। ওকে, আর তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটার সমাবেশ সংখ্যা বের করতে হবে। তো খেয়াল করো কি হয়েছে, যে দুইটা লেটার একই, যেমন দুইটা এস আছে, আর বাকি দুইটা ভিন্ন, এরকম ভাবে নিতে পারি, অথবা 4টাই ভিন্ন লেটার আমরা এখানে কিন্তু নিতে পারি। সো দুইটা লেটার একই এরকম গ্রুপ কিন্তু আমাদের মাত্র একটা আছে, এটাকে বাছাই করা যায় 1C1 উপায়। আর বাকি দুইটা ভিন্ন লেটার আমাদেরকে এই 4টা লেটার থেকে আনতে হবে, এই 4টা থেকে দুইটা বাছাই করা যায় 4C2 উপায়। ওকে, মানে আশা এটা হিসাব করলে 6 আসবে, 6 উপায় বাছাই করা যায়, কারণ 4C2 এর মান 6। আর 4টাই ভিন্ন, সো ভিন্ন লেটার আছে এস টি এইচ ই আই, এই 4টাতে এই 5টা লেটার আছে, 5টা, এই 5টা থেকে 4টা বাছাই করা যায় 5C4 উপায়, যেটার মানটা কিসের সমান, 5C1 এর সমান, মানে 5। তাহলে অ্যান্সার হচ্ছে এই দুইটার যোগফল, এই দুটো যোগ করলে আসবে 6 + 5 = আসবে কত, 11 উপায়। তাহলে 11টা উপায় আছে যাদের মাধ্যমে কি করা যাচ্ছে, থিসিস থেকে আমরা এই যে 4টা লেটার বাছাই করতে পারি। ওকে, কি করলাম আবার একটু বলতেছি, যে দুইটা একই দুইটা ভিন্ন, যেমন এস এস দুইটা আছে, আর এখান থেকে আমরা দুইটা ভিন্ন লেটার নিচ্ছি, আর 4টাই ভিন্ন, যেমন এখান থেকে 4টা ভিন্ন ভিন্ন লেটার আমরা নিচ্ছি। তো দুইটা একই দিতে পারি এরকম গ্রুপ একটাই আছে, এই একটা গ্রুপকে যদি আমি ধরে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই যে দুইটা জায়গা পূর্ণ হয়ে গেছে। তো একটা গ্রুপকে বাছাই করা যায় 1C1 উপায়, মানে এক উপায়, আর বাকি 4টা থেকে দুইটা নেওয়া যায় এই দুইটাকে 4C2 উপায়। তাহলে আলটিমেটলি 1C1 * 4C2 আসবে 6। এটা একটা কেস। আরেকটা কেসের মধ্যে কি হচ্ছে, 4টাই ভিন্ন, তো ভিন্ন ভিন্ন লেটার আছে আমার 5টা, এই 5টা থেকে 4টা নেওয়া যায় 5C4 উপায়, যার মানটা আসলে 5C1 এর সমান, ইকুয়াল টু কত, 5। তাহলে 4C2 এর মান 6 আর 5C1 এর মান কত, 5। তাহলে মোট হচ্ছে 11টা। আচ্ছা, এখন চলেন আমরা সমাধানে আসছি। তাহলে এই যে এইটা যেটা আছে, যে a sin x প্লাস b cos x = c, এই ফরম্যাটটাতে কিন্তু আমাদের এই সমাধানটা আছে, a sin x প্লাস b cos x = c। এই ধরনের কেসে আমরা কি করি, এই ধরনের কেসে আমরা যেটা করি যে √a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করে দেই। ঠিক আছে, তাহলে এইখানে a এর মানটা হচ্ছে √3, b এর মানটা হচ্ছে 1, তাহলে √a স্কয়ার প্লাস b স্কয়ার করলে আমাদের আসবে হচ্ছে √3 + 1 আসতেছে 2। তাহলে দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেই, √3/2 sin x minus 1/2 cos x = 2/2, which is 1। ওকে, আমরা √a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। তো ভাগ করার পরে দেখো এটাকে তুমি লিখতে পারো যে কি বলতো, এটাকে cos এ কনভার্ট করলে তোমার হচ্ছে cos কত আসবে, cos π/6, তাই না, sin x cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এটা হচ্ছে sin π/6, sin 30 এর মান হাফ, cos x = 1, এরকম একটা ব্যাপার চলে আসতেছে। sin a cos b, cos a sin b, এটা সূত্র হচ্ছে sin a - b
ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে তোমার থিটার মানটা তোমার কত আসবে বলো তো, 4n প্লাস 1 পাই বাই 2। এটা আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মানটা 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স এর মানটা হচ্ছে 4n প্লাস 1 পাই বাই 2 প্লাস পাই বাই 6। এটা হলো আমাদের জেনারেল সলিউশন, ঠিক আছে। কিন্তু আমাকে বলা হয়েছে কিসের মধ্যে, -2 পাই থেকে 2 পাই এর মধ্যে নিতে বলা হয়েছে। তাহলে এখানে যদি আমরা n এর মানটা প্রথমে 0 বসাই তাহলে x এর ভ্যালুটা আসে পাই বাই 6, না পাই বাই 6 না, 0 বসালে আসে হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে এখানে আসতেছে তোমার 3 পাই প্লাস পাই 2 পাই বাই 3, এরকম একটা ব্যাপার চলে আসতেছে n এর মানটা 0 বসালে। n এর মান যদি তুমি 1 বসাও তাহলে দেখো কি আসতেছে, x এর মানটা আসতেছে 5 পাই বাই 2 প্লাস পাই বাই 6। ওকে, এইটা তুমি একটু হিসাব করে দেখো, এইটা কিন্তু 2 পাই থেকে বড়, গ্রেটার দ্যান 2 পাই। সো এই পুরো জিনিসটাই কিন্তু 2 পাই থেকে বড়। সো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে যেহেতু নেগেটিভেও আছে তাহলে পরে আমি n এর মানটা চলো -1 বসাই, বসালে দেখবে x এর মান আসবে -3 পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 6। তাহলে এটা তোমার চলে আসবে দেখো 6 লসাগু নিলে কত আসতেছে বলো তো, -9 পাই প্লাস পাই, তাহলে -8 পাই বাই 6 মানে -4 পাই বাই 3। ওকে, তুমি যদি n এর মান -2 বসাইতা, এখন -2 বসালে দেখবা যে হচ্ছে এটা এরকম চলে আসতেছে যে মাইনাস কত আসতেছে 7 পাই বাই 2 প্লাস পাই বাই 6। এই পুরো জিনিসটা কিন্তু আমাদের -2 পাই থেকেও ছোট, ঠিক আছে, -2 পাই থেকেও ছোট। তো এটাও কিন্তু আমাদের কি না, অ্যাকসেপ্টেবল না। তাহলে অনলি অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে 2 পাই বাই 3 এবং -4 পাই বাই 3। তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার হচ্ছে 2 পাই বাই 3 কমা কত -4 পাই বাই 3। ওকে, তো হোপফুলি এটা ক্লিয়ার। আমরা এখানে জাস্ট √a² প্লাস b² দিয়ে ভাগ করলাম। তাহলে cos a cos b sin a sin b এর মান হচ্ছে কি, তোমার সরি sin a cos b cos a sin b হচ্ছে sin a মাইনাস b। তাহলে এখান থেকে a মাইনাস b করলে এটার মান আসতেছে 1। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মানটা 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে এটা আমরা এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে সীমা যেহেতু দেয়া আছে, এই সীমার মধ্যে বের করার জন্য প্রথমে আমরা n এর মান 0 দিয়ে শুরু করে দেখলাম, সীমার মধ্যে আছে 1 দিয়ে দেখলাম সীমার বাইরে চলে যায়, সো 1 এর উপরে আর যাওয়ার দরকার নেই। -1 দিয়ে দেখলাম যে হচ্ছে আমাদের সীমার মধ্যে আছে, কিন্তু -2 এ দেখলাম যে সীমার মধ্যে কি, সীমার মধ্যে কিন্তু আমাদের নাই। তাহলে এই -2 এর নিচে আমাদের কিন্তু মানে -1 এর কিন্তু আমাদের আর যাওয়ার দরকার নেই। তাহলে এখানে आंसर আসছে 2 পাই বাই 3 এবং 4 পাই -4 পাই বাই 3, এটাই হচ্ছে আমাদের आंसर। ওকে, এটার মানটা বের করতে হবে, fx সমান এটা হইলে এটার মানটা বের করতে হবে। তো g অফ √2, ঠিক আছে, এটা যদি বের করতে চাও দেখো এখানে মান বসায় দাও 1 √2 স্কয়ার, তাহলে এটা চলে আসবে 1 - 2 সমান আসবে -1, ঠিক আছে। g অফ √2 মানে চলে আসলো আমাদের কত, g অফ √2 মানে আসতেছে তোমার হচ্ছে -1। তাহলে এই মানটা যদি তুমি আবার f অফ g অফ √2 আমাদেরকে বের করতে বলছে, মানে f অফ -1 আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা যদি ফাংশনে বসায় দাও তাহলে আসছে -1 স্কয়ার প্লাস 3 ইনটু মডুলাস অফ -1, তাহলে 1 প্লাস 3 which is কত 4। এটাই কিন্তু আমাদের आंसर। ওকে, কি করছে আমরা, আমাদের f অফ g অফ √2 বের করতে বলছে। তাহলে আমরা এই মানটা এখানে বসায় দিলাম, বসায় দিয়ে দেখলাম যে হচ্ছে আমাদের এইখানে ফাংশনের মধ্যে বসালে রেজাল্ট আসে -1। তাহলে f অফ g অফ √2 মানে কি, f অফ -1। এটা যদি মেইন ফাংশনে fx এ বসায় দাও তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, আমাদের কিন্তু এই যে fx এর মানটা 4 চলে আসতেছে। তাহলে এটাই কিন্তু আমাদের आंसर। এবার দেখো এটার মানটা আমাদেরকে বের করতে হবে। এটা বেসিক্যালি আমাদের ওই যে বাচ্চাদের প্রবলেম, 9 10 এর প্রবলেম। এই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো দুইটার মধ্যে কি আছে, পাই বাই 7 আছে, আর দুইটার মধ্যে আছে 5 পাই বাই 14। দুইটার মধ্যে পাই বাই 7 আছে আর দুইটার মধ্যে পাই বাই 14 আছে। তাহলে পাই বাই 7 গুলাকে আমরা একসাথে নিয়ে আসি, sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 আর sin স্কয়ার 9 পাই বাই 14। আমরা কি করলাম, আমরা তোমার হচ্ছে পাই বাই 7 গুলাকে একসাথে নিয়ে আসলাম আর হচ্ছে কি পাই বাই 14 গুলাকে একসাথে নিয়ে আসলাম। আচ্ছা, এটা আমরা একটু পরেই করি, এটা একটু পরে করি, এটা একটু পরে করি। এরকম কাজ করো যে এই ছোট দুইটাকে রেখে দাও
আর এই বড় দুইটাকে একটুখানি আমি চলো ভাঙি, তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14। এখন এইটাকে দেখো 8 পাই আছে, এটাকে আমরা এরকম লিখতে পারি, যেহেতু 7 আছে একটু মিলায় মিলায় 7 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 7, মানে এই যে 8 এর কাছাকাছি 7 এর যে গুণিতক আছে সেটা 7 নিজেই আছে, তাহলে এটাকে আমরা ওইভাবে লিখবো যে 8 এইখানে যেহেতু 8 পাই আছে নিচের সাথে মিলায় লিখতে হবে, তাহলে এটা 7 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 7, এরকম একটা ব্যাপার আসবে। প্লাস সাইন স্কোয়ার দেখো উপরে আছে 9, নিচে আছে 14, এটাকে আমরা এরকম ভাবে লিখবো যে 14 পাই মাইনাস 5 পাই ডিভাইডেড বাই 14, তাহলে কিন্তু আমাদের উপরেরটাই চলে আসতেছে। এখন চলো কি আসতেছে এখানে, সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 পাই বাই 14, আর এইখানে দেখো সাইন স্কোয়ার পাই মাইনাস পাই বাই 7, আর এখানে সাইন স্কোয়ার পাই মাইনাস 5 পাই বাই 14, এরকম একটা ব্যাপার চলে আসতেছে। 180 ডিগ্রির জন্য সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে না, এখানেও 180 ডিগ্রির জন্য সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে না, কারণ 180 ডিগ্রি মানে কিন্তু দুই সমকোণ, সমকোণ, সাইন চেঞ্জ হয়ে কিন্তু কজ হচ্ছে না। আর চিহ্ন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ উপরে স্কোয়ার আছে, চিহ্ন কোন কোয়াড্রেন্টে আছে এটা আমাদের দেখার দরকার নেই, কারণ উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14, ঠিক আছে। আর এই যে 180-র জন্য সাইন সাইনই থাকবে, অ্যাঙ্গেলটা হবে পাই বাই 7, চিহ্ন নিয়ে চিন্তা করা, 180-র জন্য সাইন সাইনই থাকবে, অ্যাঙ্গেলটা হবে 5 পাই বাই 14, চিহ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে দেখো সাইন স্কোয়ার পাই বাই 7 দুইটা আসছে, সাইন স্কোয়ার 5 পাই বাই 14 ও কয়টা আসছে, দুইটা আসছে। তো এটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14, এটাকে পুরাটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে 2 দিয়ে গুণ করে দিলাম, যে এই জিনিসটা দুইবার করে আসছে, বা তুমি যোগ করে তারপর একটা 2 কমন নিছি, এরকম ভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, তাহলে এখন দেখো এটার মানও কিন্তু আমরা জানি না, তাহলে 2 থাকলো 2 এর মতো, সাইন স্কোয়ার পাই বাই 7, এটা মনে রাখবা যে এইটা যা আছে তাই রেখে দিলাম। এবার ডান পাশেরটাকে চিন্তা করবা যে সাইন থাকলো, স্কোয়ার থাকলো, এখন এইটাকে যদি কোনোভাবে আমরা কজ স্কোয়ার পাই বাই 7 বানাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের পুরোটা 1 হয়ে যেত। তো আলটিমেটলি এইখানে সাইন স্কোয়ার পাই বাই 7 আছে, এটাকে কোনোভাবে কজ স্কোয়ার পাই বাই 7 এ কনভার্ট করতে হবে। তো সাইনকে কজে কনভার্ট করার জন্য আমাদের 90 ডিগ্রি লাগবে, এবং অ্যাঙ্গেলটা হইতে হবে কত, পাই বাই 7, অ্যাঙ্গেলটা হইতে হবে কত, পাই বাই 7। সাইনকে কজে কনভার্ট করার জন্য একটা 90 লাগবে, 90 ডিগ্রির বিজোড় গুণিতকে সাইনটা কজ হয়ে যাবে, এবং অ্যাঙ্গেলটা হইতে হবে এই পাই বাই 7। এখন দেখবা যে যোগ বা বিয়োগ করে কখন 5 পাই বাই কত হয়, 14 হয়। তুমি যদি বিয়োগ করো তাহলে এরকম আসতেছে, দেখো 14 পাই মাইনাস কত, 7 পাই, 14 পাই মাইনাস 7 পাই ডিভাইডেড বাই কত, 14, তাই না? তাহলে তো এটা তো কত আসতেছে, এটা কিন্তু হচ্ছে না, তাই না, পাই বাই 2 মাইনাস পাই বাই 7। আচ্ছা, তাহলে 14 না, সরি, কি লিখছি এটা, 7 পাই মাইনাস কত, 2 পাই, কি লিখতেছি, 7, এটা লসাগু হচ্ছে 14, এখানে থাকতেছে 7 পাই মাইনাস 2 পাই ডিভাইড বাই 14। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, 2 থাকলো, তাহলে এখানে আসতেছে সাইন স্কোয়ার পাই বাই 7, আর এটা হয়ে যাবে কজ স্কোয়ার পাই বাই 7, হুইচ ইজ 2 ইনটু 1, রেজাল্ট আসলো কত, 2, এটাই হচ্ছে আনসার। ওকে, তো এখানে আমরা কি করছি, ছোট দুইটাকে রেখে দিছি আর বড় দুইটাকে ভেঙে দিছি। ভাঙছি কিভাবে, এই যে 8 পাইকে লিখছি আমরা 7 পাই মাইনাস পাই বাই 7, আর 9 পাইকে লিখছি 14 মাইনাস 5 পাই, তাহলে এটা হয়ে গেল পাই মাইনাস পাই বাই 7, ভাগ করলে এটা আসলো পাই মাইনাস 5 পাই বাই 14। তাহলে এই যে সাইন পাই, পাই আছে, পাইয়ের জন্য সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে না, সাইনটা সাইনই থাকবে, আর অ্যাঙ্গেলটা হবে পাই বাই 7, এবং চিহ্ন দেখার দরকার নেই কারণ উপরে স্কোয়ার আছে, এখানেও তাই। এরপরে কি করলাম, এই যে এই জিনিসটা দুইবার আসছে, এই জিনিসটা দুইবার আসছে, যোগ করে দুইটা কমন নিয়ে ফেললাম। এবার এই অ্যাঙ্গেলটা পাই বাই 7 আছে, তো এই অ্যাঙ্গেলটা যদি কোনোভাবে আমরা কজ স্কোয়ার পাই বাই 7 বানায় ফেলতে পারতাম সাইন স্কোয়ারের জায়গায়, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যেত। তাহলে এইখানে খেয়াল রাখবা যে যেটার নিচে হর বড় এটাকে ভাঙাটা ইজি। হ্যাঁ, তাহলে এইখানে কি করব আমরা, এই যে এই প্রথমটাকে রেখে দিলাম, আর এটাকে এরকম ভাবে ভাঙার জন্য আমরা সাইনকে কজ বানানোর জন্য একটা আকাশ থেকে 90 নিয়ে আসলাম, আর অ্যাঙ্গেলটা পাই বাই 7 বানানোর জন্য একটা পাই বাই 7 নিয়ে আসলাম। এখন দেখবা যোগ বা বিয়োগ করে কখন 5 পাই বাই 14 হয়, তো দেখলাম বিয়োগ করলে হয়, তাহলে বিয়োগ করে লিখলাম যে এটা হচ্ছে তোমার 5 পাই বাই 14 হয়। তাহলে এটাকে কনভার্ট করে লেখা যাবে কজ স্কোয়ার পাই বাই 7, কজ স্কোয়ার পাই বাই কত, 7। তাহলে আলটিমেটলি সেখান থেকে আমাদের আসলো এটার 2, আর এটার মান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এরপর দেখো এটা সমাধান করতে হবে, এটা খুবই সহজ, জাস্ট সবগুলাকে এক পাশে নিয়ে আসো, যে 2 সাইন থিটা ট্যান থিটা
প্লাস 1 মাইনাস টেন থিটা মাইনাস 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। সবগুলোকে একপাশে আনলাম। তাহলে এখন খেয়াল করো, 2 সাইন থিটার সাথে এখানে 2 সাইন থিটা কমন নেওয়া যায়। কমন নিলে যেটা আসতেছে এই দুইটা থেকে 2 সাইন থিটা কমন নেওয়া যায়। তাহলে 2 সাইন থিটা কমন নিলে এখানে আসতেছে tan থিটা মাইনাস 1। আবার তাহলে এইখান থেকে বাকি দুইটার মধ্যে একটা মাইনাস 1 কমন নিলে থাকবে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অঙ্ক কিন্তু হয়ে গেছে। 2 সাইন থিটা মাইনাস 1 আর এখানে থাকতেছে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ অথবা tan থিটা ইজ ইকুয়াল টু 1। তো সাইন থিটা হাফ মানে হচ্ছে সাইন পাই বাই 6। তাহলে থিটার মানটা চলে আসবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। অবশ্যই পরীক্ষা লিখে দিতে হবে n বিলংস টু z। আর এখানে tan থিটা ইজ ইকুয়াল টু 1 মানে tan পাই বাই 4। তাহলে এখান থেকে তোমার থিটার মান চলে আসবে n পাই প্লাস পাই বাই 4। অবশ্যই পরীক্ষা লিখতে হবে কি বলতো n বিলংস টু z। এই দুইটাই কিন্তু আমাদের আনসার। এটা একটা আনসার এবং এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সিম্পল, সব একপাশে নিয়ে কমন নিলেই শেষ। ওকে, এখানে বলছে যে এই ফাংশনটার লঘুমান এবং গুরুমান বের করতে হবে। এই ফাংশনটার কি করতে হবে, লঘুমান এবং গুরুমানটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো আমাদের লঘুমান এবং গুরুমানের জন্য প্রথমে আমরা একটা ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলতেছি এটাকে। তাহলে এখানে আসতেছে 6x স্কয়ার মাইনাস 9 দুগুণে 18x প্লাস 12। আচ্ছা, তারপরে এটাকে তুমি আরেকবার সেকেন্ড ডেরিভেটিভ করে ফেলো। তাহলে এখানে আসতেছে 12x মাইনাস 18। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লঘু ও গুরুমানের জন্য কি হয়, ফার্স্ট ডেরিভেটিভের মানটা 0 আসে। তার মানে 6x স্কয়ার মাইনাস 18x প্লাস 12 এটার মানটা 0 চলে আসবে। আমরা যদি 6 দিয়ে ভাগ করে দিই x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 x স্কয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4 প্লাস 4 সরি। আচ্ছা, তাহলে তো ওইটা হচ্ছে না, তাই না? 4 1 কে 4 হচ্ছে না। এক মিনিট, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে কোন জায়গাটায় হচ্ছে। 6x স্কয়ার মাইনাস 18 12। তাহলে এখানে আসতেছে, আচ্ছা আমরা একটু ভুল করছি, এখানে 4 না, এখানে মনে হয় 2 হবে, কারণ এটা তো 6 দিয়ে ভাগ করছিলাম, 2 হবে, এখানে 2 হবে। তাহলে 2 হইলে আমাদের এই মিডল টার্মটা একটু চেঞ্জ হয়ে যাবে। 2 1 কে 2, ওকে, মাইনাস 2x মাইনাস x প্লাস 2। এখন ঠিক আছে, তাহলে x কমন নিলে হবে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে হবে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান আসতেছে 1,2। তাহলে x এর মান 1 এবং 2 এই দুইটা বিন্দুতে লঘুমান বা গুরুমান থাকতে পারে। এখন আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব। তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 এর জন্য এখানে করতেছি, x ইজ ইকুয়াল টু 2 এর জন্য এখানে করতেছি। তাহলে সেকেন্ড ডেরিভেটিভে যদি 1 বসায় দাও, 12 ইনটু 1 মাইনাস 18, এটা নেগেটিভ আসতেছে মাইনাস 6। তাহলে আলটিমেটলি এখানে কি হবে, এখানে হবে গুরুমান। ওকে, আর এই সেকেন্ড ডেরিভেটিভে যদি x এর মানটা 2 বসায় দাও, তাহলে আসবে হচ্ছে 12 ইনটু 2 মাইনাস 18। তাহলে 12 দুগুণে 24 মাইনাস 18 মানে প্লাস 6 আসতেছে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের লঘুমান আসতেছে। ওকে, তাহলে এটা হলো তোমার লেস দ্যান 0 ছিল বলে লঘুমান গুরুমান। ওকে, আর এখানে কি ছিল, এখানে ছিল গ্রেটার দ্যান 0, এই জন্য এটা আমাদের কি আসতেছে, লঘুমান। তাহলে এই যে গুরু মানটা কত হবে, গুরু মান হচ্ছে তোমার এই যে মেইন ফাংশনে তোমার x এর মানটা 1 বসাই দিতে হবে। এই যে মেইন ফাংশনটাতে x এর মানটা 1 বসাই দিতে হবে। আর লঘু মানটা কি হবে, লঘু মানটা হবে হচ্ছে তোমার মেইন ফাংশনে x এর মানটা 2 বসাই দিতে হবে। তুমি বসাই দিও 2 ইনটু 1 কিউব মাইনাস 9 ইনটু 1 প্লাস 12 ইনটু 1 প্লাস 5। তাহলে এখানে কত আসতেছে, এখানে তোমার হিসাব নিকাশ করলে আসতেছে 12 আর 5 17 আর 2 19 থেকে 9 বাদ দিলে আসতেছে 10। এটা একটা আনসার, এটা একটা আনসার যে আমাদের ইয়ার ভ্যালুটা আসতেছে, গুরু মানটার ভ্যালুটা আসতেছে কত 10। আর হচ্ছে f2 যদি বসায় দাও 2 ইনটু 2 কিউব মাইনাস 9 ইনটু 2 স্কয়ার প্লাস 12 ইনটু 2 প্লাস 5। তাহলে এখানে আসতেছে হচ্ছে 8 16 36 প্লাস 24 প্লাস 5। এটা যদি তুমি হিসাব করো তাহলে আসে হচ্ছে তোমার, এটা হিসাব করলে আসতেছে মনে হয় 9, তাই না? 9 আসার কথা, 9 আসতেছে। তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা আনসার। হ্যাঁ, লঘুমান হচ্ছে তোমার 9 আর গুরুমান হচ্ছে তোমার কত, গুরুমান হচ্ছে তোমার 10। ওকে, 9 আসতেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো হোপফুলি তোমরা সবাই এটাতে ক্লিয়ার। এরপর এটাতে কি হচ্ছে, এরপরে আমাদের আছে ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে,
1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে। তো খেয়াল করো এইখানে আমাদের ট্যান ইনভার্স আছে, এটা বেশি ঝামেলার। এর মধ্যে কি আছে, এক্স কিউব আছে। আমরা যদি ধরি এক্স কিউবের মানটা হচ্ছে জেড, তাহলে আমরা এটা লিখতে পারবো যে 3x² dx, এটা হবে তোমার, সরি শুধু এক্স স্কোয়ার না, এক্স কিউব না, ট্যান ইনভার্স এক্স কিউব। এটাকে যদি আমি জেড ধরি তাহলে দেখো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এটাকে যদি এক্স ধরো, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 3x² dx ইজ ইকুয়াল টু চলে আসবে তোমার ডিজেড। তো কি করলাম, যে এই ট্যান ইনভার্স এক্স কিউবকে জেড ধরলাম, তাহলে আলটিমেটলি কি হলো, এটাকে যদি এক্স ধরো ডিফারেন্সিয়েশন করলে 1/+x², কিন্তু এটা তো এক্স না, তাহলে ডিফারেন্সিয়েশন করলে 3x² dx ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখো 3x² / 1 + x6 dx ইজ ইকুয়াল টু কি আসতেছে, ডিজেড। তাহলে x² / 1 + x6 dx, এটা আসছে dz/3, এই তিনটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এই যে এই পার্টটা, এই যে এই পুরা পার্টটা, এই পুরা পার্টটার মানটা হয়ে গেল dz/3। তাহলে ইন্টিগ্রেশন করলে দেখো কি হবে এটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার z, আর এটা হলো dz/3। তাহলে 3টাকে বাইরে নিয়ে আসো, z dz, তাহলে এখানে আসলো 1/3 z²/2, z²/2 প্লাস c। তাহলে z এর মানটা আবার এখান থেকে বসাই দিতে হবে, 1/6 হয়ে গেছে ট্যান ইনভার্স এক্স কিউব তার উপরে স্কোয়ার প্লাস সি। এটাই কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের আনসার। ওকে, হোপফুলি সবাই এটা ক্লিয়ার। এরপরে বলা হয়েছে যে মূল নিয়মে কি করতে হবে, মূল নিয়মে এটা tan x এর অন্তরক বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরি fx সমান হচ্ছে tan x, তাহলে f x প্লাস h এর মানটা হবে tan x প্লাস h, এটা হলো। এখন আমরা জানি কি dy dx এর মানটা কত, লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই কি h। মানগুলা বসায় দাও, লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস h মাইনাস tan x ডিভাইডেড বাই কি আসলো h। এখন tan এর তো কোনো ফর্মুলা নাই, তাহলে tan c মাইনাস tan d এর কোনো ফর্মুলা নাই, তাহলে এটাকে আমরা সাইন আর কজে ভাঙাই দিব, সাইন x প্লাস h বাই কজ x প্লাস h মাইনাস সাইন x বাই কজ x ডিভাইডেড বাই h। এবার এটাকে একটু লসাগু করি, আসেন চলো কি করা যায়, লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসবে cos x প্লাস h মাইনাস না, মাইনাস না, লসাগু হচ্ছে cos x প্লাস h ইন্টু cos x, আর এখানে আসতেছে sin x প্লাস h cos x মাইনাস cos x প্লাস h sin x। আর নিচে আবার কি আসতেছে বলতো, নিচে আবার একটা h আসতেছে। তাহলে দেখো এইখানে উপরে যেটা আসতেছে, লিমিট h টেন্ডস টু 0 sin a cos b cos a sin b, সূত্র হচ্ছে sin মাইনাস যেহেতু আছে a মাইনাস b, ওকে, x প্লাস h হচ্ছে a আর এটা x হচ্ছে তোমার b। ওকে, তাহলে আলটিমেটলি এরকম যদি হয়, আর নিচে আসতেছে cos x প্লাস h cos x, আবার একটা h ও আছে সাথে, x আর x কাটা যায়, তাহলে দেখো এইখানে এরকম একটা ব্যাপার চলে আসতেছে যে একটা সাইন h হয়ে যাচ্ছে এখানে, আবার নিচে একটা h আছে। এই পার্টটাকে আমরা একটু আলাদা করে ফেলি, লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, আর বাকি পার্টটাকে আলাদা করে ফেলো, লিমিট h টেন্ডস টু 0 1 বাই cos x প্লাস h ইন্টু cos x। কি করছি আমরা, এই যে সাইন h বাই h এই পার্টটাকে আলাদা করে ফেলছি আর বাকি গুলোকে আলাদা করে ফেলছি, এবং তোমরা জানো যে এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 1, আর এখানে যদি h এর মান 0 বসায় দাও 1 বাই cos x প্লাস 0 আর তার সাথে কি cos x, তাহলে আলটিমেটলি 1 বাই cos স্কোয়ার x হয়ে যাচ্ছে, তাহলে আসতেছে sec স্কোয়ার x। এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, যে আমাদের tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার x। খুবই সিম্পল, আশা করি তোমরা এটা ক্লিয়ার। তাহলে এখন আমাদের আসছে হচ্ছে এমসিকিউ রিলেটেড কিছু প্রবলেম। তো এই এমসিকিউ রিলেটেড কিছু প্রবলেম দেখানোর আগে আমি জাস্ট একটা মিনিট একটু টাইম নিব।
ওকে, তাহলে চলো আমরা এমসিকিউতে যাই। এমসিকিউর মধ্যে দেখো প্রথমে আমাদের আছে এই রেখার ঢাল কত। তো এই যে রেখাটা আছে এটা ঢাল বের করার জন্য আমাদেরকে এটাকে কোন ফরম্যাটে নিতে হবে, y is equal to mx plus c, কিন্তু আমাদের আছে x is equal to something y plus c, এরকম একটা ফরম্যাট আছে। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে আসবে 2x is equal to minus 3y plus 5 into 10। ওকে, তাহলে এখানে ওয়াইটাকে যদি একসাথে নিয়ে আসো 3y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 10, তাহলে এখানে যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে দেই y ইজ ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 10/3, তাহলে এই যে mx প্লাস c আরে আনলাম এটা হলো m, আর এটা কি, এটা হচ্ছে তোমার c। তাহলে m এর মানটা কত, m এর মানটা হচ্ছে মাইনাস 2/3। তাহলে এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে বলা হয়েছে এই রেখার সমান্তরাল এবং এখান থেকে 2 একক দূরে। তো এখানে একটা রেখা দেয়া আছে 3x minus 4y plus 5 is equal to 0, এর কি হবে, সমান্তরাল হবে। তাহলে সমীকরণটা হবে 3x minus 4y plus some constant is equal to 0, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা বলা হয়েছে কত, এদের মধ্যবর্তী দূরত্বটা 2। তাহলে আমাদের সূত্র কি দূরত্ব বের করার, এই যে তোমার হচ্ছে c1 minus c2 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে 2, তাহলে এটা আসতেছে 5। তাহলে কে মাইনাস 5 এর মডুলাস ইজ ইকুয়াল টু 5 দুগুণ 10। তাহলে এখান থেকে যদি মডুলাসটা উঠায় দাও তাহলে কে মাইনাস 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, তাহলে প্লাস নিলে পাবা, আর আমি একবারই লিখে দিই, কে এর মানটা হয়ে যাচ্ছে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে 15, আর মাইনাস থাকলে আসতেছে হচ্ছে 5। ঠিক আছে, 15,5। সমীকরণটা কি হবে, 3x মাইনাস 4y প্লাস 15 একটা ইজ ইকুয়াল টু 0 হইতে পারে। আচ্ছা, এটা মাইনাস 5, আর এটা হলো 3x মাইনাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা একটাই সমীকরণ আমাদের হতে পারে। তাহলে এই যে সি নাম্বারটা আমাদের আছে আর একটা কিন্তু আনসার আমাদের নাই, তো সি নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। পরে বলা হয়েছে এই দুইটা ভেক্টর, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ বের করো। সো এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ জানি কিভাবে বের করে, এটা হলো এ ডট বি ডিভাইডেড বাই যে ভেক্টরের উপর তার মান দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিতে হবে। সো এ ডট বি এর মান কত, 2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 মাইনাস 3 ইনটু 1 প্লাস মাইনাস 3 ইনটু 1, আর এখানে মাইনাস 4 ইনটু মাইনাস 5 প্লাস মাইনাস 4 টাইমস মাইনাস 5, এটা চলে আসতেছে। আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, 4 5 20 আর 2 22, থেকে 3 বাদ দিলে আসতেছে তোমার হচ্ছে 19, আর নিচে আসতেছে হচ্ছে তোমার 4 16 25 আর 4 29 রুট ওভার 29, তাহলে 19 বাই রুট ওভার 29, এটাই কিন্তু আমাদের আনসার। এবার দেখো এই দুইটা যদি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে ল্যামডা এর মান কত, এটা কিন্তু একটু আগে আমরা রিটার্নের মধ্যে করে আসছি। তোমার হচ্ছে এটা যদি এ ভেক্টর হয় আর যদি বি ভেক্টর হয় তাহলে এবং তারা যদি লম্ব হয় তাহলে আমাদের কি এ ডট বি মানটা কত হয়ে যাবে, 0। তাহলে এ ডট বি মানে 4 ল্যামডা, তাহলে 4 ল্যামডা প্লাস 2 ইন্টু মাইনাস 3, তার মানে মাইনাস 6, 2 ইন্টু মাইনাস 3 লিখতেছি, আর মাইনাস 3 ইন্টু 2 প্লাস মাইনাস 3 ইন্টু 2। ওকে, তাহলে দেখো ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে আসতেছে 4 ল্যামডা মাইনাস 6 মাইনাস 6 4 ল্যামডা এর মানটা আসলো 12, তাহলে ল্যামডার মানটা চলে আসছে কত, 3। ওকে, ল্যামডার মানটা চলে আসছে 3, তাহলে সি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, কারণ ল্যামডার মানটা আমাদের আসলো হচ্ছে 3। এরপরে কি হয়েছে যে এ ইনভার্স এর মান বের করতে হবে। তো এর মানটা চলো আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। এ কি আছে, এ আছে হচ্ছে আই টু দি পাওয়ার 7, আমরা কমপ্লেক্স নাম্বারের ক্লাস এখনো করি নাই, আগামী কালকে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্লাস আছে। তো আই টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে আই কিউব, আর ওমেগা স্কয়ার ওমেগা থাকলো, আর আই কিউবের মান এখানে একটা আই কিউব থাকলো। আচ্ছা, আবার আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু আই কিউব ইজ ইকুয়াল টু মাইনাস আই। তাহলে আলটিমেটলি দেখো কি থাকতেছে, মাইনাস আই ওমেগা ওমেগা স্কয়ার আই কিউব। তাহলে এই দেখো আমরা কিসের পাইলাম, এ ম্যাট্রিক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আই কিউবের মান এখানে মাইনাস আই, নির্ণায়কের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো মাইনাস আই স্কয়ার মাইনাস ওমেগা কিউব, তাহলে কত আসতেছে বলো তো, এখানে আই স্কয়ারের মান মাইনাস 1, ওমেগা কিউবের মান 1, তাহলে আসতেছে মাইনাস 2। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে মাইনাস 2। ঠিক আছে, মাইনাস আই স্কয়ারের মান কিন্তু শুধু আই স্কয়ার, যার মানটা কত মাইনাস 1, তাহলে এখান থেকে আই স্কয়ারের মানটা আসলো মাইনাস 1, আর এখানে ওমেগা কিউবের মানটা আসলো হচ্ছে 1, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে। তাহলে এ নির্ণায়কের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এ ম্যাট্রিক্সটা আমাদের কেমন ছিল, আমরা যদি একটু মডিফাই করে লিখি মাইনাস আই ওমেগা ওমেগা স্কয়ার মাইনাস আই। ওকে, তাহলে এ ইনভার্সের মানটা কি হবে, 1 বাই এ এর মডুলাস অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে 1 বাই মাইনাস 2,
আর অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে তোমার এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ হবে, তাহলে এটা হবে মাইনাস আই, এটাও হবে মাইনাস আই, গৌণ কর্ণ বরাবর চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে এখানে হবে মাইনাস ওমেগা, আর এখানে হবে কি মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এই যে -2 দিয়ে যদি তুমি গুণ করে দাও, -1/2 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এরকম আসবে I/2 ওমেগা/2 ওমেগা স্কোয়ার বাই 2 I/2, এরকম একটা ব্যাপার চলে আসবে। এটা মনে হয় আমাদের ডি নাম্বারে আছে, সো ডি নাম্বার হবে আমাদের কারেক্ট আনসার। এরপরে খেয়াল করো এবিসিডি ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 2 3 2/3 3/2 2/1 3/1, তাহলে আমাদের এটার মানটা বের করতে হবে। এ বি ইনভার্স ইন্টু সি ইন্টু ডি ট্রান্সপোজ। ওকে, তো দেখো এর মাত্রা কত ছিল, এর মাত্রা ছিল হচ্ছে 2/3, বি এর মাত্রা কত, বি এর মাত্রা হচ্ছে 3/2। যদি তুমি এ আর বি গুণ করো, তাহলে এই যে দেখো গুণ করার শর্ত অনুসারে এই দুটো সমান হইতে হবে, সো আলটিমেটলি ঠিক আছে এটা আমাদের। আর এ বির মাত্রা তাহলে কত হবে, এই যে এখানে 2/3 2/2, এ বির মাত্রা হবে 2/2। ওকে, তাহলে এ বির মাত্রা যদি 3/3 এর জন্য গুণ করা পসিবল, আর 2/2 হবে গুণফলের মাত্রা। তাহলে এ বির মাত্রা যদি 2/2 হয়, তাহলে এ বি ইনভার্সের মাত্রাটাও কত হবে, এ বি ইনভার্সের মাত্রাটাও 2/2 হবে। তার সাথে আমাদেরকে কারে গুণ করতে হবে, তার সাথে আমাদেরকে সি কে গুণ করতে হবে। সি এর মাত্রা হচ্ছে কত, সি এর মাত্রা হচ্ছে তোমার 2/1, আর তার সাথে ডি এর ট্রান্সপোজ কে গুণ করতে হবে। সো ডি এর মাত্রা যদি হচ্ছে আমাদের 3/1 হয়, তাহলে ডি এর ট্রান্সপোজের মাত্রা আমাদের হবে হচ্ছে 1/3। তাহলে এর সাথে যদি আমরা ডি এর ট্রান্সপোজ গুণ করি, তাহলে তার মাত্রা হবে 1/3। ওকে, দেখো এই যে 1 আর 1, তার মানে এই দুটো গুণ করা যাবে, এবং তোমার হচ্ছে দেখো এই গুণফলের মাত্রা হয়ে যাবে কত, যে সিডি টি, এটার মাত্রা হয়ে যাবে হচ্ছে তোমার 2/3। আবার দেখো এই যে 2 আর 2 মিলছে, তাহলে এটা গুণ করা যাবে, তাহলে গুণফলের মাত্রাটা হয়ে যাবে এ বি ইনভার্স, সরি এ বি হোল ইনভার্স সি ডিটি, এই পুরাটার মাত্রা হয়ে যাবে হচ্ছে 2/3। ওকে, মাত্রাটা হয়ে যাবে 2/3। বেসিক্যালি কিছুই না, জাস্ট সিম্পলি করবা যে তোমার এ আর বি এটার মাত্রা কিভাবে বের করবা, গুণফলের যে এই 3 3 মিলছে, তার মানে গুণ করা যাবে, আর গুণফলের মাত্রা হবে 2/2, তাহলে এ বির মাত্রা হবে 2/2, তাহলে তার ইনভার্সের মাত্রাটাও হবে 2/2। আর সি এর মাত্রা ছিল 2/1, তাহলে 2/1, আর ডি এর মাত্রা যদি 3/1 হয়, ডি এর ট্রান্সপোজের মাত্রা হবে 1/3। তাহলে এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো 1 1 মিলে গেছে, তাহলে এই গুণফলের মাত্রা হবে 2/3, এই যে 2/3 লিখলাম। আবার এই দুইটা গুণের ক্ষেত্রে 2 2 মিলে গেছে, তাহলে এই গুণফলের মাত্রা হবে 2/3, তাহলে এই গুণফলের মাত্রাটা হবে 2/3, মানে মানে পুরাটার মাত্রা হয়ে যাচ্ছে 2/3। এরপরে খেয়াল করো কি হয়েছে, যে এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে, সরি ম্যাট্রিক্স বলি কেন, এই যে সরল রেখা দুইটা আছে, এটা একই সরল রেখা নির্দেশ করতেছে। তার শর্ত কি, এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগের অনুপাত যা, এখানে ওয়াই এর সহগ এখানে ওয়াই এর সহগের অনুপাত তাই, আর এখানে ধ্রুবক পদ আর ধ্রুবক পদের অনুপাতটাও তাই, তোমার হচ্ছে 2/2। তাহলে এটা হলো 1। তাহলে এখান থেকে আমরা এইটা আর এটা কম্পেয়ার করে পাচ্ছি a এর মানটা 9, আর এটা আর এটা কম্পেয়ার করে পাচ্ছি b এর মানটা 5, তাহলে 9,5। ওকে, প্রথমটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের কি আসতেছে, y x রেখার সাপেক্ষে 3 9 এর প্রতিবিম্ব কত। তো আমরা গত ক্লাসে শিখাইছিলাম যে y x এর সাপেক্ষে কি করতে হয়, প্রতিবিম্ব বের করার সময় x এর পরিবর্তে y বসাতে হয় আর y এর পরিবর্তে x বসাতে হয়, তাহলে 3 9 হয়ে যাবে 9 3। তাহলে এটা কোথায় আছে, ডি নাম্বারে হয়ে আছে, এটাই কিন্তু আমাদের আনসার। এবিসি 3টা ভেক্টর দেয়া আছে, এবিসি 3টা ভেক্টর সমতলীয় হলে এদের দ্বারা গঠিত আয়তাকার ঘনবস্তুর আয়তন কত, মানে ঘনবস্তুর আয়তন কত। তো মনে করো এখানে একটা তল আছে, এটা একটা তল, তল মানে একটা প্লেট, একটা টেবিলের উপরের অংশ মনে করো, বা একটা কাগজের উপরের অংশ। এইখানে 3টা ভেক্টর আছে, এই তলের উপরে কাগজের উপরে মনে করো তুমি 3টা দাগ দিছো এরকম ভাবে সি। তো এরা কিন্তু যেহেতু একই সমতলের উপরে আছে, এরা কিন্তু কোন রকম ঘনবস্তু তৈরি করতেছে না। এরা যেহেতু সমতলীয়, তাই যেহেতু কোন রকম ঘনবস্তু তৈরি করতেছে না, তাহলে সেইটা দ্বারা যে ঘনবস্তু তৈরি হবে তার আয়তনটা হয়ে যাবে কিন্তু কত, শূন্য, কারণ এরা একই তলের উপর আছে। মনে করো একটা কাগজ, কাগজের উপরে আমরা কি করছি, যে একটা দাগ দিয়ে তীর রাখছি, আর একটা দাগ দিয়ে তীর রাখছি, আর একটা দাগ দিয়ে আরেকটা তীর রাখছি, এই 3টা তীর একটা কাগজের উপরে আছে, একটা তলের উপরে আছে, এরা কিন্তু কোন রকম ঘনবস্তু তৈরি করতেছে না, তো এটা দ্বারা ঘনবস্তুর আয়তনটা হয়ে যাবে 0। আচ্ছা, এই ম্যাট্রিক্সে যদি ব্যতিক্রমী হয়, তাহলে কে এর মান বের করতে হবে। তো ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে এটা নির্ণায়কের মানটা, এটা যদি এ ম্যাট্রিক্স হয়, তাহলে এর নির্ণায়কের মানটা হয়ে যাবে 0। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে নির্ণায়কের মানটা হয়ে যাবে 0। তাহলে এখানে আসবে হচ্ছে k - 10 আর 0 99 k - 11, এটার মান হচ্ছে 0 নির্ণায়কের মানটা।
তাহলে নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে আসতেছে দেখো k - 10 ইনটু কত k - 11 মাইনাস 99 ইনটু 0 মানে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতেছে k - 10 ইনটু আসতেছে k - 11 ইজ ইকুয়াল টু 0। তাহলে k এর মান আসতেছে 10,11। তাহলে 10,11 কই আছে? যে 10 a তে আছে, 11 b তে আছে, তাহলে অ্যানসারটা হবে ডি, এ, বোথ এ এন্ড বি। ওকে, টি এর সকল বাস্তব মানের জন্য একটা বিন্দু স্থানাঙ্ক মানে এক্স এর মানটা দেয়া আছে, ওয়াই এর মানটা দেয়া আছে। তো এক্স এর মানটা যদি তোমার হচ্ছে এম কোসেক টি হয়, তাহলে ওয়াই এর মানটা যদি এম কট টি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স বাই এম সমান হচ্ছে কোসেক টি, আর এখানে লিখতে পারবো ওয়াই বাই এম সমান হচ্ছে কট টি। তাহলে এই যে আমরা যদি এটার কার্তেশীয় সমীকরণ বা সঞ্চারপথ সমীকরণ বের করতে চাই, তাহলে এই টি কে তাড়াইতে হবে। তো কোসেক আর কট তাড়ানোর ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো কি হবে এখানে, এক্স স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের এখানে কোথায় আছে, ডি নাম্বারে যেহেতু গ্রিন করাই আছে, ডি নাম্বারই হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এই ত্রিভুজের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হয়েছে এবিসি ক্ষেত্রফল 18 বর্গ একক হলে এক্স ওয়াই কোন রেখার উপর অবস্থিত। সেখানে বেসিক্যালি কিছু করার নাই, আমি এটা পুরাটা করে দেখাচ্ছি না, এটা করাই আছে এখানে সুন্দর করেই, যে তোমার এই 3টা বিন্দু যেহেতু এখানে আছে, এই 3টা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল হবে 18। তাহলে এই 3টা বিন্দুকে আমরা নির্ণায়কের প্রসেসে করা হয়েছে যে এক্স ওয়াই 1 2 মাইনাস 5 1 1 1 1, এইটার মানটা তোমার হচ্ছে কত হবে, 18 হবে। তো আমরা যদি একটু আমাদের মতো করে করতাম 1 2 মাইনাস 5 1 এক্স ওয়াই 1 2, এরকম আমাদের আসতো। তাহলে এখন দেখো এটা ইজ ইকুয়াল টু 18। ওকে, মানে 2 তাহলে এখান থেকে আমরা যেটা করতেছি যে তোমার হাফ থাকলো 1 মাইনাস 5y 1 মাইনাস 5y, তারপরে কত প্লাস 2x প্লাস 2x, আবার এখানে মাইনাস 10 তা প্লাস 10 হয়ে যাবে, মাইনাস x, আর এখানে আসতেছে মাইনাস y ইজ ইকুয়াল টু 18। এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, জাস্ট হচ্ছে এখন যেহেতু আমাদের মান বের করতেছি না আমরা কোনো, তাহলে এখন হাফ থাকলো, আর এখানে আসতেছে 2x মাইনাস x, থাকতেছে x মাইনাস 5y আর মাইনাস y, এটা আসতেছে কত, এটা আসতেছে তোমার হচ্ছে মাইনাস 6y, আর এখানে আসতেছে প্লাস 11 ইজ ইকুয়াল টু 18। তাহলে এখন তোমাকে এখানে কি করতে হবে বলো তো, 2 দিয়ে গুণ করে দিলে আসতেছে x মাইনাস 6y প্লাস 11 ইজ ইকুয়াল টু 36। তাহলে এখানে x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 25। এটাই হচ্ছে তোমার কি, যে সরলরেখার উপর এক্স ওয়াই বিন্দুটা অবস্থিত। একটা সরলরেখার সমীকরণ দেখো চলে আসছে এবং তার মধ্যে কি আছে, এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াইটা ওই সরলরেখার উপরে অবস্থিত। আচ্ছা, একটা 4x4 ম্যাট্রিক্স আছে, একটা 4x4 ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের এর নির্ণায়কের মানটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমাদের কাছে দেয়া আছে। তাহলে 2 এর নির্ণায়কের মানটা কত? তো দেখো আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এভাবে করে একটা 4x4 মানে 4টা রো 4টা কলাম আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে তোমার এটা একটা 4x4 ম্যাট্রিক্সই থাকবে, কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথেই কিন্তু হবে 2 গুণ হয়ে যাবে। এখন যদি এটা নির্ণায়কের মানটা আমি বের করতে চাই, তাহলে দেখো আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে 2 এর নির্ণায়কের মানটা কেমন হয়ে যাবে, এই যে তোমার 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i 2p 2q 2r 2 2i 2j 2k 2, ওকে, এরকম নিলাম। আর নির্ণায়কের ক্ষেত্রে দেখো আমরা যদি 2 কমন নেই, তাহলে একটা কলাম একটা রো থেকে কমন নেয়, ম্যাট্রিক্সে একটা 2 করলে সবগুলা ভুক্তি 2 দিয়ে গুণ হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু তা হয় না। একটা 2 দিয়ে গুণ করলে একটা কলামকে গুণ করতে হয় বা একটা রো কে গুণ করতে হয়, কিন্তু তুমি কি করতে পারবে না, একদম পুরাটাকে একবারে করতে পারবে না। তাহলে এই রো থেকে এই কলাম থেকে মনে করে একবার 2 কমন নেওয়া যায়, এই কলাম থেকে 2 কমন নেওয়া যায়, এই কলাম থেকে 2 কমন নেওয়া যায়, এই কলাম থেকে 2 কমন নেওয়া যায়। সো আলটিমেটলি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এটা করলে আসবে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে না, মানে ওরা যেভাবে লিখছে, যাই হোক এই পুরো জিনিসটা পাওয়া যাবে উপরে যেটা লেখা আছে। এটা কিন্তু আমাদের এই যে এ ম্যাট্রিক্স ছিল, তার নির্ণায়কের মানটা কিন্তু এরকমই হবে যে এ বি সি ডি ই এফ জি এইচ পি কিউ আর এস, কেন আগে লিখছে আমি জানি না, পি কিউ আর এস আই জে কে এল। ওকে,
এটা কিন্তু এর নির্ণায়কের মান, এবং এটার মানটা দেয়া আছে কিন্তু কত, এটার মানটা দেয়া আছে 2। তাহলে এটার মানটা হবে কত, এই যে 2 টু দি পাওয়ার 4 ইনটু তার সাথে আবার কত 2, তাহলে আসতেছে 2 টু দি পাওয়ার 5। অ্যান্সার আসবে কত 32। অ্যান্সার হয়ে যাবে কত, বি নাম্বার 32। আচ্ছা, দুইটা বৃত্ত তিনটা সরলরেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? তো দেখো দুইটা বৃত্ত আছে আর তিনটা সরলরেখা আছে, এরা কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? এরকম হইতে পারে যে বৃত্ত আর বৃত্ত ছেদ করছে, তাহলে দুইটা বৃত্তের সর্বোচ্চ ছেদ বিন্দু কয়টা থাকে? দুইটা বৃত্তের সর্বোচ্চ ছেদ বিন্দু থাকে দুইটা। আবার এরকম হইতে পারে যে একটা বৃত্ত একটা সরলরেখা ছেদ করছে, এদেরও সর্বোচ্চ ছেদ বিন্দু থাকে কয়টা? দুইটা। আর একটা হইতে পারে কি, একটা সরল রেখা আর একটা সরলরেখা ছেদ করছে, তাদের সর্বোচ্চ ছেদ বিন্দু থাকে কয়টা? একটা। তাহলে খেয়াল করো, এই তিনটা সরলরেখা থেকে যদি আমরা এখানে দুইটা সরলরেখা নিতে পারি 3C2 উপায়ে, এবং তাদের ছেদবিন্দু হবে একটা হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট ছেদবিন্দু কয়টা? একটা। আবার দেখো, এই দুইটা বৃত্ত থেকে একটা বৃত্ত এবং এই তিনটা সরলরেখা থেকে একটা সরলরেখা নেওয়া যায়, তো দুইটা বৃত্ত থেকে একটা বৃত্ত নেওয়া যায় 2C1 উপায়ে, তিনটা সরলরেখা থেকে একটা সরলরেখা নেওয়া যায় 3C1 উপায়ে। তাহলে আলটিমেটলি তাদের ছেদবিন্দু কয়টা থাকতে পারে সর্বোচ্চ? দুইটা। আবার দুইটা বৃত্ত থেকে দুইটা বৃত্ত নেওয়া যায় 2C2 উপায়ে, এবং তাদের ছেদবিন্দু সর্বোচ্চ কয়টা থাকতে পারে? দুইটা। তাহলে দেখো এখানে রেজাল্ট আসবে 2C2 মানে 1 ইন্টু 2, এখানে আসতেছে 2 ইন্টু 3 ইন্টু 2, আর এখানে আসতেছে কত, 3 ইন্টু 1। তাহলে এখানে আসতেছে 2, এখানে 6 দুনো 12 দুনো 3 দুনো 6 দুনো 12, আর এখানে আসতেছে কত, 3। তাহলে অ্যান্সার হচ্ছে 2 প্লাস 12 প্লাস 3, তাহলে আসতেছে 15 আর 2 17। তাহলে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি কিছু না, দুইটা বৃত্ত তিনটা সরলরেখা আছে, ছেদবিন্দু কি কিভাবে হইতে পারে, যে দুইটা বৃত্ত ছেদবিন্দু হইতে পারে, সেক্ষেত্রে দুইটা হাত থাকতে পারবে হাইয়েস্ট। তারপরে কি, তোমার একটা সরলরেখা একটা একটা বৃত্ত একটা সরলরেখার ছেদবিন্দু থাকতে পারে, সেক্ষেত্রেও দুইটা থাকবে হাইয়েস্ট। দুইটা সরলরেখার ছেদবিন্দু থাকতে পারে, সেক্ষেত্রে একটা ছেদবিন্দু থাকবে হাইয়েস্ট। দেখো দুইটা সরলরেখা নেওয়া যায় তিনটা থেকে 3C2 উপায়ে, এবং তাদের সর্বোচ্চ ছেদবিন্দু একটা। এবার একটা বৃত্ত নেওয়া যায় দুইটা থেকে 2C1 উপায়ে, একটা সরলরেখা নেওয়া যায় তিনটা থেকে 3C1 উপায়ে, এবং তাদের ছেদবিন্দু সর্বোচ্চ দুইটা। আবার কি, দুইটা বৃত্ত থেকে দুইটা বৃত্ত নেওয়া যায় 2C2 উপায়ে, তাদের ছেদবিন্দু সর্বোচ্চ থাকবে কত? দুইটা। এগুলো হিসাব করলে রেজাল্ট যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। এনসিআর এনসিআর মাইনাস 1, এটা কিন্তু একটা সূত্র, যে এনসিআর মাইনাস 1, এটা সূত্র হচ্ছে n প্লাস 1 CR। এটা সূত্র ডিরেক্টলি, এটা তোমার ডিরেক্টলি মনে রাখতে হবে। কেন? এই সূত্রটা অনেক সময় আমাদের কাজে লাগে। যেমন আমরা একটা অঙ্ক করে আসি, যে এই অঙ্কটা একটু আগে করে আসি, খেয়াল করো যে 10C8 10C3 11C4। তো এই যে 10C8 আছে, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 10C2, আর 10C3 থাকলো, আর 11C4 কিভাবে লিখতে পারি, যে NCR NCN মাইনাস আর এর সমান, তো 10C8 আর 10C2 কি হবে? সমান। তাহলে দেখো এইটাকে যদি তুমি আর চিন্তা করো, এটা হলো R-1, দেখো NCR NCR-1। তাহলে এই দুইটাকে মিলায়ে তুমি কি লিখতে পারো? এই দুইটাকে মিলায়ে তুমি লিখতে পারো হচ্ছে N+1 CR, তার সাথে থাকলো 11C4। এই দুইটাকে মিলায়ে তুমি লিখতে পারো N+1 CR। ওকে, তাহলে আসতেছে 11C3 প্লাস 11C4। আবার দেখো আমাদের ফরম্যাট আসছে NCR আর NC, যেটা কম সেটা হচ্ছে R-1। তাহলে সূত্র কি হবে? এটা হবে হচ্ছে N+1 সরি N+1 CR, তাই না? আর এর মান হচ্ছে 4, তাহলে আসবে 12C4। তাহলে অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে 12C4। এই যে দেখো এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম, কোনো রকম ক্যালকুলেশন আমাদের করা লাগলো না, মানে সি এর ক্যালকুলেশন করা লাগলো না। ওকে, তারপরে দেখো আমাদের কি আছে, ডিগ্রি শব্দের ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন না করে পুনরায় কতভাবে সাজানো যায়। মানে ব্যঞ্জন বর্ণগুলোকে আমি ফিক্সড রাখতেছি, মানে এই দিরে বললা নড়তে পারবা না, জিরে বললা নড়তে পারবা না, আর কে বললা নড়তে পারবা না। দেখো এই বাকি তিনটা বর্ণকে আমরা নাড়াচাড়া করতে পারি, বিন্যাস করতে পারি, এবং তাদেরকে বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে, কিন্তু তিনটে একই থাকার কারণে আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মানে কত উপায়? এক উপায়। তার মানে এই ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমি ফিক্সড রাখি বা এদেরকে যদি আমরা বিন্যাসে অংশগ্রহণ না করাই, তাহলে বাকি তিনটা স্বরবর্ণ যেহেতু একই, তাদেরকে আসলে একটা উপায়েই বিন্যস্ত করা যায়, সেটা হচ্ছে কিন্তু এই ডিগ্রির মধ্যেই আছে। সো কোনোভাবেই কিন্তু পুনরায় বিন্যাস করা যাচ্ছে না। সো পুনর্বিন্যাস সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, পুনর্বিন্যাস সংখ্যা কত? পুনর্বিন্যাস হচ্ছে 1 থেকে ওই যে এই ডিগ্রি শব্দটা বাদ দিলে আসে 0। তাহলে আলটিমেটলি পুনর্বিন্যাস সংখ্যা কিন্তু 0 হচ্ছে, মানে আর কোনোভাবেই কিন্তু এদেরকে সাজানো যাচ্ছে না যদি এই চারটাকে ফিক্সড রাখো। চারটা ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে? শোনো একটা ফুটবল খেলার ফলাফল কি হতে পারে, যে আমাদের মনে করো এ আর বি, এরা দুইজন ফুটবল খেলতেছে, তাহলে এ উইন করতে পারে, বি লুজ করতে পারে সেই গেমে,
অথবা এ লুজ করতে পারে, বি উইন করতে পারে, আর এ বি এই ক্ষেত্রে ড্র হইতে পারে। তাহলে একটা ফুটবল খেলার 3টা আউটকাম আসতে পারে, যে এ জিতছে, অথবা বি জিতছে, অথবা কি ডি, দুইটা গেমটা কি হয়েছে, ড্র হয়েছে। ওকে, তাহলে 4টা ফুটবল খেলার কতগুলো আউটপুট হতে পারে? তাহলে 4টা ফুটবল খেলার ক্ষেত্রে কিন্তু তুমি চিন্তা করো যে 1টা 2টা 3টা, তো প্রথম খেলার আউটপুট হতে পারে 3টা, এ উইন, বি উইন, ড্র। দ্বিতীয় খেলার আউটপুট হতে পারে 3টা, এ উইন, বি উইন, ড্র। তৃতীয় খেলার আউটপুট হতে পারে 3টা, চতুর্থ খেলার আউটপুট হতে পারে 3টা। তাহলে প্রথম কাজটা করা যায় 3 উপায়ে, তাদের প্রত্যেকটার জন্য পরের কাজটা করা যায় 3 উপায়ে, তাদের প্রত্যেকটার জন্য পরের কাজটা 3, পরের প্রত্যেকটার জন্য পরের কাজটা 3 উপায়ে। কাজ করা যায় 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 বিন্যাসের গুণন বিধি। তাহলে আলটিমেটলি 3 টু দি পাওয়ার 4 হুইচ ইজ 81 উপায়। তার মানে এ নাম্বার হবে আমাদের। এরপরে বলা হয়েছে একটা বাক্সে 21টা ভিন্ন রঙের বল আছে, কমপক্ষে একটা বল নেওয়া যাবে কত উপায়ে? তো খেয়াল করো, প্রত্যেকটা বলের জন্য তোমার কাছে অপশন কি কি আছে? 1 2 3 এরকম করতে করতে 21 নাম্বার বল আছে মনে করো। ওকে, 1 এরকম করতে করতে 21 নাম্বার বল আছে। প্রত্যেকটা করে একটা দুইটা করে, একটা হচ্ছে আমি অথবা কি বল নিব না। প্রত্যেকটা বলের জন্য আমাদের কাছে দুইটা অপশন, যে হয় আমি বলটা নিব অথবা বলটা কি করব না, নিব না। তাহলে যখন এই প্রথম বলের জন্য অপশন দুইটা, দ্বিতীয় বলের জন্য অপশন দুইটা, তৃতীয় বলের জন্য অপশন দুইটা, এবং 21তম বলের জন্য অপশন দুইটা, তাহলে অ্যান্সারটা কিরকম হবে? 2 2 করতে করতে এরকম করতে করতে 21 বার 2 কে গুণ করতে হবে। কিন্তু এর মধ্যে একটা কেস চলে আসবে যেখানে তোমার এই প্রথমটা বলটাও নাও নাই, দ্বিতীয় বলটাও নাই, তৃতীয় বলটা নাও নাই, ইভেন 21তম বলটাও নাও নাই। সেই 21তম ওই কেসটাকে কেস তোমাকে বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি 21 বার 2 গুণ হবে, তাহলে আসবে 2 টু দি পাওয়ার 21 মাইনাস 1। তাহলে অ্যান্সার হবে কত? 2 টু দি পাওয়ার 21 মাইনাস 1। ঠিক আছে, যে এখানে আমাদের 3টা অপশন, প্রত্যেকটা বলের জন্য 2টা অপশন, যে আমি বলটা চুজ করব অথবা চুজ করব না। আবার পরেরটার জন্য 2টা অপশন, চুজ করব চুজ করব না, পরেরটার জন্য 2টা অপশন, চুজ করব চুজ করব না। সো কমপক্ষে একটা বল তোমাকে নিতেই হবে। তাহলে প্রত্যেকটার জন্য 2টা অপশন, তাহলে প্রথমটার জন্য 2টা, তারপরের জন্য 2টা, তারপরেরটার জন্য 2টা, এরকম করতে করতে লাস্টেরটার জন্য কত? 2টা। তাহলে 2 21 বার গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 21 আসবে। এবং এদের মধ্যে একটা কেস চলে আসবে যে তুমি প্রথম বলও নাও নাই, দ্বিতীয় বলও নাও নাই, তৃতীয় বলও নাও নাই, এভাবে একটা বলও নাও নাই, কিন্তু কমপক্ষে যেহেতু একটা বল নিতে হবে, তো ওই কেসটা যেখানে তুমি কোনো বলই নাও নাই, ওই কেসটা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। 2 টু দি পাওয়ার 21 মাইনাস 1। মূলবিন্দুগামী বৃত্ত এক্স ও ওয়াই এর খণ্ডিতাংশ 6 এবং 8 একক হলে ব্যাসার্ধ বের করো। তো আলটিমেটলি আমরা গত ক্লাসে একটা সূত্র শিখাইছিলাম যে এক্স অক্ষ থেকে 6 এবং ওয়াই অক্ষ থেকে 8 অংশ যদি ছেদ করে এবং যদি মূলবিন্দুগামী হয়, সমীকরণটা এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর খণ্ডিতাংশ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর খণ্ডিতাংশ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে তোমার জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে এই যে এই তোমার হচ্ছে -6/2, আর এফ এর মানটা কত? -8/2। এই যে এফ এর মান হচ্ছে ওয়াই এর সহগ বাই 2, আর সি এর মানটা কত? 0। তাহলে জি এর মান আসতেছে 3, এফ এর মান আসতেছে 4, সরি, জি এর মান আসতেছে -3, এফ এর মান আসতেছে -4, আর সি এর মান আসতেছে 0। তাহলে ব্যাসার্ধ হচ্ছে √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আসবে এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 0, মানে আসবে কত? 5। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা চলে আসবে 5। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তো এটা একটু মাথায় রাখতে হবে যে মূল বিন্দুগামী বৃত্ত এক্স অক্ষ থেকে 6, ওয়াই অক্ষ থেকে যে 8 একক অংশ খণ্ডন করে, সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর খণ্ডিতাংশ ইন্টু এক্স মাইনাস ওয়াই এর খণ্ডিতাংশ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে জিএফসি পেয়ে যাবা, তাহলে তোমার কিন্তু ব্যাসার্ধ চলে আসবে। আচ্ছা, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, সি এর মান কত? তো খেয়াল করো, প্রথম বৃত্তটার যে কেন্দ্র, এটা হইলো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসে 3 4, আর এটার ব্যাসার্ধ হচ্ছে √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে 5। এটা বের করে ফেলতে হবে। দ্বিতীয় বৃত্তের জন্য কেন্দ্র কত? দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার -3 -4, এবং ব্যাসার্ধ হচ্ছে √ওভার জি স্কোয়ার 9 প্লাস এফ স্কোয়ার হচ্ছে 16 মাইনাস সি, মানে √ওভার 25 মাইনাস সি। ওকে, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে তোমার এই এক্স আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসে 3 4, এবং ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি করে দেখো কত আসে? 5। এটা আমরা আগের বারই বের করছি। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে -3 -4, এবং ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, আর সি এর মানটা কত? সি এর মানটা এখানে দেয়া নেই, তাহলে 25 মাইনাস সি। তাহলে আমাদের বলছে কি বহিঃস্পর্শ করে। বহিঃস্পর্শ করার শর্ত হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে এই যে কেন্দ্র একটা কত ছিল? C1 হচ্ছে 3 4, আর হচ্ছে C2 হচ্ছে -3 -4। তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? √ওভার 3 + 3
হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 4 হোল স্কোয়ার। আর ব্যাসার্ধের যোগফল কত? ব্যাসার্ধের যোগফল হচ্ছে 5 প্লাস রুট ওভার 25 মাইনাস সি। তাহলে এটা আসবে কত বলো তো? 9, এটা আসছে 36 প্লাস হচ্ছে 64, তাই না? এটা আসছে 10 ইজ ইকুয়াল টু 5 প্লাস রুট ওভার মাইনাস সি। তাহলে কাটাকাটি করলে এখানে 5 থাকে, তাহলে আলটিমেটলি 25 মাইনাস সি ইজ ইকুয়াল টু 5 এর স্কয়ার মানে 25। তাহলে এখানে 25 25 কাটা যায়, মাইনাস সি ইকুয়াল টু 0, মানে এখান থেকে চলে আসবে সি এর মানটা 0। তাহলে সি এর মানটা চলে আসছে তোমার 0। তাহলে বি নাম্বার হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট আনসার। সিমিলারলি একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু দেয়া আছে। কেন্দ্র হচ্ছে 2 3, পরিধির উপর একটা বিন্দু হচ্ছে 6 7, এটা দেয়া আছে কোশ্চেনে। তাহলে বলছে বৃত্তের ব্যাস কত। সো আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিলে ব্যাসার্ধ পেয়ে যাব, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলেই হবে। সো 2 ও এ, এটার মানটা হবে আমাদের ব্যাসার্ধ। তাহলে 2 ইনটু, দেখো ও এর মান হচ্ছে 6 মাইনাস 2 স্কয়ার প্লাস হচ্ছে 7 মাইনাস 3 স্কয়ার। তাহলে আলটিমেটলি কত আসছে? 2 ইনটু রুট ওভার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে 2 ইনটু রুট ওভার 2 ইনটু 4 স্কয়ার, তার মানে 2 ইনটু 4 রুট 2, মানে 8 রুট 2 একক। তার মানে 8 রুট 2 একক হবে আমাদের কি কারেক্ট আনসার। ওকে, 8 রুট 2 হবে আমাদের আনসার। কারণ এই যে কেন্দ্র দেয়া আছে, পরিধিস্থ একটা বিন্দু দেয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এরপরে কি আছে যে এই সরলরেখা এবং এই সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। তাহলে এই সরলরেখার এম এর মান হচ্ছে তোমার 3, এই সরলরেখার এম এর মান হচ্ছে 1। কিভাবে পেলাম? y = mx + c আকৃতিতেই দেয়া আছে। তাহলে এখানে x এর সহগটা m, এখানে x এর সহগটা হচ্ছে m। তাহলে এদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ tan θ এর মান হচ্ছে প্লাস মাইনাস m1 - m2 1 + m1 m2। তাহলে আসতেছে প্লাস মাইনাস 3 - 1 1 - 3 1 + 3 × 1, তাহলে এখানে আসতেছে প্লাস মাইনাস 2/4। তাহলে তোমার tan থিটার মানটা আসতেছে প্লাস মাইনাস হাফ। তো সূক্ষ্মকোণ বের করার জন্য, সূক্ষ্মকোণের জন্য আমাদের কোন সাইন নিতে হবে? সূক্ষ্মকোণের জন্য আমাদের হচ্ছে প্লাস সাইনটা নিতে হবে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে থিটার মানটা চলে আসবে tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হবে কত? অ্যান্সারটা হবে tan ইনভার্স হাফ। কই গেল? এই যে এ নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো বলা হয়েছে যে ax + by + c, আর এইটা রেখাদের অন্তর্ভুক্ত কোণ বের করো, যেখানে b আর b1 সমান, a আর a1 সমান, কিন্তু c আর c1 সমান না। মানে a আর a1 সমান, b আর b1 সমান, কিন্তু এই দুইটা সমান না। তো দেখো এই তার মানে কি a আর a1 সমান, b আর b1 সমান, মানে হচ্ছে এই সরলরেখার ঢাল হচ্ছে -a/b, আর পরের সরলরেখার ঢাল হচ্ছে তোমার -a1/b1। তো যেহেতু a আর a1 সমান, মানে এই a1 এর জায়গায় আমরা a লিখতে পারি, আর b আর b1 সমান মানে b1 এর জায়গায় আমি b লিখতে পারি। তাহলে আমাদের এইটা ছিল কিন্তু আমাদের প্রথম সরলরেখার ঢাল, ঠিক আছে? তার মানে আমরা যেটা পাইলাম m1 সমান কি m2, তার মানে এই দুইটা রেখা কি সমান্তরাল, সমান্তরাল। সো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত? কোণের মানটা কিন্তু 0 ডিগ্রি, মানে আসলে কিন্তু কোনো কোণ নাই। তাহলে এখানে কিন্তু প্রথম অপশনেও 0 নাই, দ্বিতীয় অপশনেও 0 নাই, তৃতীয় অপশনেও 0 নাই, মানে কি ডি নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যে আমাদের দুইটা রেখা যেহেতু সমান্তরাল, কারণ এদের ঢাল সমান, তাহলে ইন দ্যাট কেস কি হচ্ছে, এরা হচ্ছে কিন্তু কোন রকম কোণ উৎপন্ন করতেছে না। 10টা সরলরেখা সর্বোচ্চ কয়টা ত্রিভুজ গঠন করতে পারে যেখানে 4টা সরলরেখা সমান্তরাল? তো দেখো 10টা সরলরেখা যদি শুধু কন্ডিশন না দেওয়া থাকতো, তাহলে ত্রিভুজ সংখ্যা হয়তো কি 10টা সরলরেখা আমি যদি যে কোনো 3টা সরলরেখা নিয়ে আমরা যদি জয়েন করি, তাহলে দেখো একটা ত্রিভুজ কিন্তু কোনো না কোনো ভাবে ফর্ম করা যাবে, যদি কোনো রকম কন্ডিশন না থাকে। তাহলে 10টা সরলরেখা থেকে 3টা সরলরেখা নিলে কিন্তু আমরা একটা ত্রিভুজ বানাইতে পারি। কত উপায়ে? 10টা থেকে 3টা বাছাই করা যায় 10c3 উপায়ে। কিন্তু তাদের মধ্যে 4টা রেখা সমান্তরাল আছে, মানে এই যে 4টা রেখা আছে মনে করো সমান্তরাল, এদেরকে থেকে তুমি যদি 3টা নাও, তাহলে কিন্তু কোনোভাবেই ত্রিভুজ বানানো সম্ভব না। তাহলে এই 4টা থেকে 3টা নিয়ে যে কয়টা ত্রিভুজ পসিবল 4c3টা, এই ত্রিভুজগুলা আমাদের বাদ চলে যাবে। অ্যান্সার হচ্ছে 10c3 - 4c3। 10c3 মানে হচ্ছে 10 9 8 ডিভাইডেড বাই 3 2 1, 10 9 8 ডিভাইডেড বাই 3 2 1 মাইনাস 4c3 হচ্ছে কত? 4c3 মানে 4c1। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কত আসতেছে? 3 3 9 2, এখানে আসছে 6 10 60 মাইনাস 4 আসবে কত? আমি মনে হয় কোথাও একটা ভুল করছি, 3 3 9, এটা 4 হবে। আচ্ছা, তাহলে এটা হবে 120।
-4, এটা আসবে 116। তাহলে আলটিমেটলি এ নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, এ নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরে কি আসতেছে, fx দেয়া আছে, gx দেয়া আছে, ফক π/4 এর মান বের করতে হবে, মানে f of g of π/4, মানে এরকম হচ্ছে f of g of π/4, এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করো g of π/4 টা চলো আমরা আলাদাভাবে বের করে ফেলি, মানে এই ফাংশনে x এর পরিবর্তে আমাদের π/4 বসাতে হবে। তাহলে আসবে কত, tan স্কয়ার π/4, মানে 1 ইনটু স্কয়ার, 1 ইনটু 1 মানে 1 স্কয়ার, মানে কত আসতেছে 1। তাহলে আলটিমেটলি কি আসতেছে, f of 1। তাহলে f of 1 এর মানটা আসতেছে sin ইনভার্স, এই মেইন ফাংশনে যদি আমরা 1 বসাই দিই, sin ইনভার্স 1 মানে কত, π/2। তাহলে এই যে ডি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো ডি উইল বি আওয়ার রাইট আনসার। ফাইন, এরপরে চলো কি আছে, নিচের কোনটা অযুগ্ম ফাংশন। সো অযুগ্ম ফাংশন কন্ডিশন কি, যে x এর পরিবর্তে -x বসালে মাইনাসটা কি আসবে, সামনে যদি চলে আসে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অযুগ্ম ফাংশন। তো cos x এর ক্ষেত্রে cos অফ -x এর মান হচ্ছে শুধু হচ্ছে না, এখানে যদি তুমি চিন্তা করো, এটা মাইনাস বসালে sin অফ -x, tan অফ -x, সো দুইটা মাইনাস আসবে, সো ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটা ব্যাক করবে, সো এটা অযুগ্ম হচ্ছে না। আবার এখানে sin এর উপর স্কয়ার থাকার কারণে sin অফ -x সমান -sin x, কিন্তু স্কয়ারের কারণে এই মাইনাসটা আসবে না, আর cos অফ -x সমান কিন্তু cos x, সো আলটিমেটলি এই জিনিসটা আবার রিটার্ন করবে। সো এইগুলোর সবগুলাই কিন্তু যুগ্ম ফাংশন। শুধুমাত্র sin x sec x যদি তুমি চিন্তা করো, এখানে যদি -x চিন্তা করো, তাহলে sin অফ -x sec অফ -x, তো sin এর মধ্যে মাইনাসটা ঠিকই বাইরে আসবে, কিন্তু sec এর মধ্যে মাইনাসটা কিন্তু আর বাইরে আসবে না। তাহলে এটা -f of x চলে আসতেছে, যে এটা যদি আমাদের f of x হয়, তাহলে এটা আসতেছে -fx, যদি মাইনাস বসাও, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে আমাদের কি অযুগ্ম ফাংশন, যে x এর পরিবর্তে -x বসালে মাইনাসটা সামনে আসতেছে। আচ্ছা, এই ফাংশনের রেঞ্জ কত, দেখো এখানে একটা স্কয়ার আছে, তো মনে রাখবে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার ফাংশনের সর্বনিম্ন মান x স্কয়ারের মিনিমাম ভ্যালু কত, 0। তার মানে x স্কয়ারের মানটা যদি মিনিমাম হয়, তাহলে fx এর মান মানে রেঞ্জ এটাও কত হবে, এটার যে মিনিমাম ভ্যালুটা হবে, এটা হবে হচ্ছে 0 স্কয়ার 0 প্লাস 3, এভাবে লিখে ফেলি ডিরেক্টলি, 0 প্লাস 3 আসবে কত, 3। তার মানে ফাংশনের সর্বনিম্ন মান হবে তোমার 3। তাহলে সর্বোচ্চ মান কত হতে পারে, এখানে এই x এর মান যদি তুমি এখানে 0 বসাও, তাহলে কিন্তু আমাদের fx এর মানটা 3 আসবে, এটাই কিন্তু সর্বনিম্ন মান। এছাড়া তুমি x এর মান যাই বসাও না কেন, সেটা কিন্তু 3 থেকে বড় হবে। তাহলে আলটিমেটলি সব থেকে ছোট মান 3, সব থেকে বড় মান ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে এই যে 3 এর সমান হতে পারে, কোনো কিছু ইনফিনিটির সমান হতে পারে না। তাহলে অ্যান্সার হচ্ছে 3 থেকে ইনফিনিটি। ওকে, তা কি বললাম ব্যাপারটা, যে fx যেহেতু আছে, এটা হলো x স্কয়ার প্লাস 3, তাহলে এখানে x স্কয়ারের মানটা যদি 0 হয়, তাহলে fx এর মানটা সর্বনিম্ন হবে, এবং সেই মানটা হচ্ছে 3। fx এর সর্বনিম্ন মান মানে রেঞ্জের সর্বনিম্ন মান হচ্ছে কত, 3। তাহলে আলটিমেটলি 3 হচ্ছে সর্বনিম্ন মান, তার থেকে বড় যা ইচ্ছা তাই হতে পারে, তাহলে 3 থেকে ইনফিনিটি। আচ্ছা, তাহলে এই যে তোমার হচ্ছে fx এর মান দেয়া আছে, gx এর মান দেয়া আছে, f of 2x এর মান বের করতে হবে। সো f of 2x মানে কি, f of 2x মানে হচ্ছে cos 2x, কিন্তু cos 2x তো আমাদের অ্যান্সার না, অ্যান্সারের মধ্যে দেখো gx দিয়ে দেয়া আছে, তাহলে gx এর মান হচ্ছে tan x। তাহলে cos কে যদি আমরা tan এ কনভার্ট করতে চাই, তার জন্য সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার x 1 প্লাস tan স্কয়ার x। তাহলে দেখো এটা হচ্ছে 1 মাইনাস gx স্কয়ার, আর নিচে আসতেছে 1 প্লাস gx স্কয়ার। ওকে, 1 প্লাস gx স্কয়ার, তাহলে এটা কোথায় আছে, এটা আমাদের a নাম্বারে আছে, সো a উইল বি আওয়ার কারেক্ট আনসার। ওকে, cos 2x এর সূত্রটা tan দিয়ে কি ছিল, 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা বসা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, tan থিটা tan 2 থিটার মানটা 1 হইলে আমাদের থিটার মানটা কত হবে, তো এখানে যদি তুমি সূত্র ভাঙায় দাও, tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, তার সাথে আবার একটা tan থিটা গুণ আছে, এটার মানটা আসলো 1, তাহলে 2 tan স্কয়ার থিটা, আর এখানে আসতেছে ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি 3 tan স্কয়ার থিটার মানটা হচ্ছে 1, আর হচ্ছে তোমার কি বলতো tan স্কয়ার থিটা, এটার মানটা পাচ্ছ 1/3। তাহলে tan থিটার মানটা প্লাস মাইনাস 1/√3 সমান হচ্ছে tan প্লাস মাইনাস tan 30 π/6 এর মান হচ্ছে 1/√3। তাহলে থিটার মানটা কত, n পাই প্লাস মাইনাস π/6, n পাই প্লাস মাইনাস আলফা। সো সি নাম্বার হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। পরে আছে দেখো এটার মানটা বের করতে হবে, এটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো sin স্কয়ার থিটাকে দেখো আমরা চিন্তা করে, এটা তুমি ত্রিভুজ দিয়েও করতে পারো, বাট এটা সহজে করা যায় হচ্ছে sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার cos ইনভার্স 1/3, বা এরকম ভাবে চিন্তা করতে পারো 1 মাইনাস দা স্কয়ার মাইনাস, দেখো এই যে cos স্কয়ার কে লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/3, এই পুরাটার স্কয়ার লিখে দিতে পারি। ওকে,
সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস স্কোয়ার থেটা। তাহলে বেসিক্যালি দেখো আমাদের যে জিনিসটা হচ্ছে এখানে 1 মাইনাস এই যে কজ আর কজ ইনভার্স চলে গিয়ে 1/3 স্কোয়ার মাইনাস 1 প্লাস সাইন আর সাইন ইনভার্স চলে গিয়ে 1/3 স্কোয়ার। ওকে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেখো কি ব্যাপারটা কি হচ্ছে, আমাদের মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে। আচ্ছা, এখানে 1/√3 ছিল, 1/√3 ছিল, সো এটা হবে কি 1/√3। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমাদের 1 আর 1 কাটা যাচ্ছে, আসতেছে দেখো তোমার 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, তাহলে আসতেছে 1/9। ঠিক আছে, -1/9 প্লাস আসছে 1/3। তাহলে এখানে তোমার লসাগু করলে 1/3 মাইনাস 1/9, তাহলে আসছে 9, 3 তিরিককে 9 মাইনাস কত 1, তাহলে 2/9। তাহলে আলটিমেটলি আমাদের সি নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমি ভাবছিলাম আমার উল্টা হয়ে গেছে। ঠিক আছে, সাইন স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে এটা বসাই দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, যে আমাদের এই যে কজ কজ ইনভার্স থাকলে সেটা 1/3 থাকে, সাইন সাইন ইনভার্স থাকলে 1/√3 থাকে, তাহলে বর্গ করলে হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এটা ত্রিভুজ দিয়েও করতে পারো, তাহলে বেশি টাইম লাগবে এখানে। অব্যক্ত ফাংশন নিচের কোনটা? অব্যক্ত ফাংশন মানে যাদের এক পাশে ওয়াই রেখে এক্স গুলাকে আরেক পাশে এইভাবে যাদেরকে প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা বলি হচ্ছে অব্যক্ত ফাংশন। তার মানে কি, এক পাশে ওয়াই রাখবা আর এক পাশে পুরাটা এক্স দিয়ে কনভার্ট যদি করা না যায়, সেই ফাংশন গুলাকে আমরা বলি হচ্ছে অব্যক্ত ফাংশন। তাহলে দেখো এইখানে দেখো আমি চাইলে কিন্তু এরকম করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x মাইনাস 7। সো ওয়াই কে এক পাশে রাখছি, এক্স কে অন্য পাশে নিয়ে গেছি, তাহলে এটা একটা ব্যক্ত ফাংশন। এখানে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার মাইনাস 7, সো ওয়াই এক পাশে এক্স গুলো সব এক পাশে, তাহলে এটা ব্যক্ত ফাংশন। আবার এখানে দেখো 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার সাইন এক্স প্লাস 7, তো এখান থেকে কিন্তু আমরা y এর মানটা বের করে ফেলতে পারবো। সো y এক পাশে আর x আর এক পাশে, এটাও একটা ব্যক্ত ফাংশন। কিন্তু চাইলেও তুমি এখানে y আর এক সাইডে আর বাকিগুলাকে অন্য সাইডে এইভাবে কিন্তু তুমি বানাইতে পারবে না, কারণ এই লগারিদমের মধ্যে কি আছে, লগারিদমের মধ্যে y আছে। সো এইটাই হচ্ছে তোমার কি অব্যক্ত ফাংশন, কারণ কি এইটার মধ্যে এটাকে তুমি y কে এক পাশে রেখে আর বাকি সব x গুলাকে আরেক পাশে নিয়ে যাবে, এটা কিন্তু পসিবল না। তুমি বাসায় ট্রাই করে দেখো, এটা কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, এটার রেঞ্জ কি হবে? তো মনে রাখবা যে হচ্ছে যদি এরকম হয় fx is equal to ax plus b cx plus d যদি হয়, এই cx plus d নিচে থাকার কারণে cx plus d এর মান কিন্তু কি হবে না, 0 হবে না। তাহলে x এর মানটা কি হবে না, মাইনাস d বাই c হবে না। ওকে, তাহলে ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস d বাই c। আর রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে, মনে রাখবা, করে দেখো ক্যালকুলেশন করে, যে অল রিয়েল নাম্বার মাইনাস এইখানে উপরের এক্স এর সহগ বাই নিচের এক্স এর সহগ মাইনাস এ বাই সি। এটা একটা শর্টকাট, যে তোমাদের কি বলতো ডোমেন যদি বের করতে হয় তাহলে এই নিচের পার্টটা 0 হওয়া যাবে না, তার মানে সি এক্স প্লাস 0 হওয়া যাবে না, এক্স এর মান মাইনাস ডি বাই সি হবে না। তাহলে ডোমেন হবে অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস ডি বাই সি, আর রেঞ্জ হবে কি অল রিয়েল নাম্বার মাইনাস এক্স এর সহগ বাই এক্স এর নিচের এক্স এর সহগ, তাহলে এ বাই সি। তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে, রেঞ্জটা হয়ে যাবে দেখো অল রিয়েল নাম্বার এক্সেপ্ট এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগ, তার মানে কি 5/2। ওকে, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 5/2। এরপরে আছে দেখো কি আছে, cos 4x, আর কি আছে বলতো, তোমার হচ্ছে sin 4x। এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো cos স্কয়ার x হোল স্কয়ার, বা থিটা আছে এখানে cos স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস আসছে কি sin স্কয়ার থিটা হোল স্কয়ার। এটার ভ্যালুটা কত বের করতে হবে? তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এরকম একটা ব্যাপার চলে আসতেছে। তো এটা তুমি জানো, এটার মান 1, তাহলে 1 স্কয়ার মাইনাস, এটা যদি আমরা সাইন থিটা কস থিটা এভাবে নিয়ে আসি, 2 সাইন থিটা কস থিটা, তার উপর আবার একটা স্কয়ার আছে, তাহলে এখানে কিন্তু 4 হয়ে যাচ্ছে, বাট ছিল একটা 2, তাই মেলানোর জন্য সামনে একটা হাফ দিলাম। 1 মাইনাস হাফ সাইন 2 থিটা, তার উপর একটা স্কয়ার আছে, তাহলে এটা কোথায় আছে, বি নাম্বারে আছে। সো বি উইল বি আওয়ার কারেক্ট আনসার। সাইন 15 ডিগ্রির মান গত ক্লাসে আমরা শিখাইছিলাম কিভাবে বের করতে হয়, 45 মাইনাস 30। সাইন 15 ডিগ্রির মানটা একটু মনে রাখবা, এরকম আসে যে √3 মাইনাস 1/2√2। তাহলে এখন তোমার প্রশ্নের মধ্যে দেখো ওইভাবেও দেয়া নাই, ঠিক আছে? তাহলে দেখো এই নিচে যে √2 আছে আর এখানে কত আছে, 4 আছে সবগুলোর মধ্যেই। তো আলটিমেটলি তুমি যদি এখানে একটা √2 দিয়ে গুণ করে দাও,
2 √2 ইন্টু √2, উপরে হবে √3 ইন্টু √2 মাইনাস 1 ইন্টু √2। তাহলে দেখো এই নিচে দেখো √2 হয়ে গিয়ে নিচে আসতেছে 4, আর উপর আসছে √6 মাইনাস √2। তাহলে এটা কোথায় আছে? এ নাম্বারে আছে। সো এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। sec square x plus sec inverse x plus sin inverse y is equal to pi by 2 হলে নিচের কোনটা সঠিক? ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো খেয়াল করো, আমরা জানি কি বলতো, cos inverse x প্লাস কি বলতো sin inverse x সমান হচ্ছে পাই বাই 2। এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু কোশ্চেনে এটা দেয়া আছে। তো খেয়াল করো, আমরা যদি এই দুইটা কি করি বলতো, এটা y দিয়ে কনভার্ট করো। cos inverse y plus sin inverse y is equal to pi by 2। এই দুটাকে যদি আমি বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে যেটা হবে পাই বাই 2 কাটা, sin inverse y কাটা, এখান থেকে আমরা যেটা পাবো cos inverse y is equal to মাইনাস sec inverse x is equal to 0। তাহলে এখান থেকে পাবা cos inverse y is equal to sec inverse x। তাহলে যেটা আসবে cos inverse y is equal to cos inverse 1 by x। sec কে যদি sec inverse কে cos inverse তে কনভার্ট করলে উল্টায় যায়। তাহলে বোথ সাইড থেকে cos inverse x উঠাই দিলে y is equal to 1 by x or xy is equal to 1। এটাই কিন্তু আমাদের আনসার। কি করলাম আমরা এখানে, যে sec inverse x plus sin inverse y is equal to pi by 2 আছে, বাট আমরা জানি কি cos inverse y sin inverse y is equal to pi by 2। বিয়োগ করে দিলে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে cos inverse y minus sec inverse x is equal to 0, বা cos inverse y is equal to sec inverse x, এটাকে লেখা যায় cos inverse 1 by x। তাহলে cos উঠাই দিলে, উভয় পক্ষে cos নিলে আর কি তোমার হচ্ছে y is equal to 1 by x আসে, তাহলে xy is equal to 1। এরপরে দেখো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এইখানে 3x স্কয়ার আছে আর নিচে x6 আছে। তাহলে আমাকে এমন ভাবে z ধরতে হবে যেন নিচের উপরে যে 3x স্কয়ার dx টা আমাদের ডেরিভেটিভ আসে, বা 3x স্কয়ার তার ডিফারেন্সিয়েশনে আসে। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে x কিউব কে z ধরবো। তাহলে আমাদের 3x স্কয়ার dx এটা হয়ে যাবে আমাদের dz। তাহলে এই পুরো জিনিসটা আমাদের dz হয়ে যাচ্ছে। এটাকে আমরা এরকম লিখতে পারি 3x স্কয়ার dx আর √1 মাইনাস x কিউব হোল স্কয়ার। তাহলে এখানে দেখো উপরের পুরো পার্টটা আমাদের dz হয়ে যাচ্ছে, আর নিচে আসতেছে হচ্ছে √1 মাইনাস z স্কয়ার। তাহলে এটা ইন্টিগ্রেশন কি? এটা ইন্টিগ্রেশন হচ্ছে sin ইনভার্স z বা sin ইনভার্স z প্লাস c। তাহলে sin ইনভার্স z এর মানটা হচ্ছে কত? x কিউব প্লাস c। এটাই কিন্তু আমাদের আনসার। তো আলটিমেটলি আমাদের বি নাম্বার উইল বি আওয়ার কারেক্ট আনসার। এরপরে খেয়াল করো এইটা আছে √sin ইনভার্স x sin x, আচ্ছা, আর cos টু দি পাওয়ার 5/2x। তাহলে cos টু দি পাওয়ার 5/2 কে এরকম লেখা যায় 2 প্লাস 5/2 মানে হচ্ছে আড়াই। ওকে, 5/2 মানে কত? 2.5। তার মানে 2 প্লাস 0.5। তাহলে cos স্কয়ার x আর cos টু দি পাওয়ার হাফ x এরকম লেখা যায় dx। চিন্তা করো, এই যে 2 এর সাথে হাফ যোগ করলে হবে কত? 5/2। ওকে, 2 আর হাফ যোগ করলে হবে আড়াই। ওকে, তাহলে 2 এর সাথে হাফ যোগ করলে 5/2 আসে বলে আমরা এই cos 5/2 কে এরকম ভেঙে লিখছি যে cos স্কয়ার আর cos হাফ। এটা আবার হিসাব নিকাশ করলে কিন্তু এটাই চলে আসবে। তাহলে দেখো এইটা কিন্তু √cos x হয়ে যাচ্ছে। তো খেয়াল করো, উপরে আছে √sin x আর নিচে আছে cos স্কয়ার x, আবার সাথে আছে কি √cos x dx। এই দুইটা মিলায়ে হয়ে যাচ্ছে √tan x, √tan x। আর এই যে 1/cos স্কয়ারটাকে লেখা যায় sec স্কয়ার x dx। তো যদি আমরা এই কাজটা করি যে তোমার tan x কে z ধরি, ঠিক আছে, tan x কে যদি আমরা চাইলে z যদি z ধরি, তাহলে sec স্কয়ার x dx এর মানটা হয়ে যাবে dz। এই পুরোটা হয়ে যাবে আমাদের কত? dz। তাহলে ইন্টিগ্রেশনটা হবে z dz। ওকে, √z dz, সরি। তাহলে এটা হয়ে যাবে কত? z টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস c। এটা হিসাব নিকাশ করলে 2/3 z টু দি পাওয়ার 3/2 প্লাস c সমান 2/3 z এর মানটা হচ্ছে tan x টু দি পাওয়ার 3/2 প্লাস c। তাহলে বি নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এরপরে খেয়াল করো লিমিটের অঙ্ক আছে, যে এই জিনিসটার মানটা আমাদেরকে কত বের করতে হবে। তো দেখো এটা যদি তুমি করো, তাহলে তোমার হচ্ছে এখানে x এর মান 0 বসাইলে তোমার এটা দেখবা 0/0 আকৃতির আসতেছে। তাহলে আমরা লাপিটাল রুল যদি অ্যাপ্লাই করে দিই, লাপিটাল রুল অ্যাপ্লাই করলে দেখো লিমিট x টেন্ডস টু 0, x এর ডিফারেন্সিয়েশন 1, cos 2x এর ডিফারেন্সিয়েশন -2 sin 2x,
আর 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর নিচে থাকতেছে হচ্ছে কত, নিচে থাকতেছে e টু দি পাওয়ার x মাইনাস 0। ওকে, এখন যদি x এর মান তুমি 0 বসায় দাও 1 প্লাস 0 প্লাস 0 ডিভাইড বাই e টু দি পাওয়ার 0 মাইনাস 0, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু 1, তাহলে বি নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ওকে, আমরা কি করছি, লাপিটাল রুল অ্যাপ্লাই করছি, মানে উপরে একবার ডিফারেন্সিয়েশন করছি, x এর ডিফারেন্সিয়েশন 1, cos 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 2 sin 2x, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 sin 2x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আর এই যে 1 এর ডিফারেন্সিয়েশন 0। এখন যদি x এর মান 0 বসাই দাও sin 0 এর মান 0 হয়ে যাবে, এখানে এটা 0 ছিল, e টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে 1/1 থাকবে হচ্ছে 1। এবার খেয়াল করো এখানে কি আছে, x টেন্ডস টু ইনফিনিটি আছে, এখানেও x কিউব আছে, এখানেও x কিউব আছে, তাহলে আনসার কি, আনসার হচ্ছে এই উপরের x এর কিউবের সহগ আর নিচের x কিউবের সহগ, আনসার হচ্ছে 1/3, x কিউবের সহগ দুইটার অনুপাত। ওকে, সর্বোচ্চ ঘাতের সহগ দুইটার অনুপাত। e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে নিচের কোনটা সত্য, তোমরা জানো e টু দি পাওয়ার x এর ধারা হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস কত x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে করতে করতে কি ইনফিনিটি পর্যন্ত চলে যায়। তাহলে এটা শুধুমাত্র প্রথমটার সাথেই মিলে যে e টু দি পাওয়ার x এর ধারা, তোমরা এই ধারাগুলো একটু মাথায় রাখবা, দেখবা যে ধারাগুলো অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে বলা হয়েছে y ইজ ইকুয়াল টু এত, কোন বিন্দুতে y dy dx এর মানের সমান হবে, তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে, dy dx হবে। তো y এর মানটা কত, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x মাইনাস 2, তাহলে এখান থেকে যেটা হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা মনে হয় লেখা যাবে x মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে x এর মানটা হয়ে যাবে 2, x এর মান যদি 2 হয় তাহলে y এর মানটা কত হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 2, তাহলে যে 2 স্কয়ার আর এটা কাটা গেলে থাকে 2, তাহলে x সমানও তোমার আসতেছে 2, আবার কত এই যে x সমানও আসতেছে 2, y এর মানও কত পাইছো 2, তাহলে x, y সমান কত হবে 2, 2, তাহলে আলটিমেটলি বিন্দুটা হয়ে যাবে 2, 2। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে কি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হচ্ছে কত, তাহলে এখানে তোমার ফার্স্ট ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ করলে তোমার আসবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3, আর সেকেন্ড ডেরিভেটিভ করো, সেকেন্ড ডেরিভেটিভ করলে তোমার কত আসবে, সেকেন্ড ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে তোমার 6x। এখন আমাদের ফর ম্যাক্সিমাম মিনিমামের জন্য কি হবে, ফার্স্ট ডেরিভেটিভের মানটা 0 হয়ে যাবে, তাহলে 3x স্কয়ার মাইনাস 3 এর মানটা 0 হয়ে যাবে, তাহলে x স্কয়ারের মানটা হয়ে যাবে 1, আর x এর মানটা তাহলে হয়ে যাবে প্লাস মাইনাস 1। তাহলে এইখানে যদি তুমি সেকেন্ড ডেরিভেটিভে 1 বসাও তাহলে 6 ইনটু 1, তাহলে পাবা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে লঘুমান, সেই ক্ষেত্রে লঘুমানটা কত হবে, এই মেইন ফাংশনে 1 বসাই দিতে হবে, 1 কিউব মাইনাস 3 ইনটু 1 মানে মাইনাস 2। আবার তুমি যদি এই মেইন ফাংশন এই সেকেন্ড ডেরিভেটিভে মাইনাস 1 বসায় দাও তাহলে 6 ইনটু মাইনাস 1, তাহলে এটা লেস দ্যান 1 মানে এখানে পাবা গুরুমান, তাহলে গুরুমানটা কত হবে, মেইন ফাংশনে মাইনাস 1 বসাই দিতে হবে, তাহলে মাইনাস 1 কিউব মাইনাস 3 ইনটু মাইনাস 1 মানে আসবে কত 2, তাহলে আলটিমেটলি সর্বোচ্চ মানটা হচ্ছে 2, সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস 2, তাহলে বি নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে খেয়াল করো x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের থার্ড ডেরিভেটিভ বের করতে হবে, কোন ফাংশনের, এই ফাংশনটার। তো ঘটনা হচ্ছে দেখো এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, বাদ, তিনবার ডিফারেন্সিয়েশন করার কোনো প্রশ্নই ওঠে না। এক্স স্কোয়ার কে দুইবার ডিফারেন্সিয়েশন করা যাবে, তাহলে কনস্ট্যান্ট চলে আসবে, 3 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, তাহলে এটাকে আমার চিন্তা করার দরকার নেই, জাস্ট এই একটা নিয়ে চিন্তা করলেই হবে। তাহলে দেখো y ফার্স্ট ডেরিভেটিভ করলে এখানে কিছু একটা থাকবে, আর এখানে থাকবে কি বলতো মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, তারপরে আবার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে কিছু একটা থাকবে প্লাস মাইনাস 2 মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 4, তারপর তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে দেখো এইখানে এইগুলো সব 0 হয়ে যাবে, কিছু একটা থাকুক সেটা এটা 0 হয়ে যাবে আসলে, তাহলে এখানে কি হবে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 x টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, তাহলে এখানে কত আসবে বলো তো মাইনাস 3/12 2 24 বাই x5, তাহলে x এর ভ্যালুটা যদি 1 হয় dq/বাই dx কিউব at x is equal to 1 বসাই দিলে মাইনাস 24 বাই 1 টু দি পাওয়ার 5 is equal to হবে কত মাইনাস 24, তাহলে মাইনাস 24 হবে আমাদের কি বলতো কারেক্ট আনসার। এরপরে 2, 4 বিন্দুতে এটার অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করে ঢাল বের করো 2x মাইনাস 2 প্লাস 2, তাহলে 2, 4 বিন্দুতে ঢাল কত হবে dy dx at 2, 4, এটার মানটা হবে 2 ইনটু 2 প্লাস 2 মানে আসবে 6, এটা হলো m এর মান। তাহলে স্পর্শকের ঢাল পাইছো কত 6, আর স্পর্শক কোন বিন্দুতে যায়
4 সমীকরণ কি হবে y minus y1 m x minus x1 এটা আমাদের বি নাম্বারে আছে সো বি উইল বি আওয়ার কারেক্ট আনসার ওকে ফার্স্ট ডেরিভেটিভ করলাম তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পাইলাম এটা এই বিন্দুর জন্য বিন্দুটা বসাই দিলে 6 পাইলা হচ্ছে ঢাল কোন বিন্দুতে এই বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে গেছো আবার বিন্দুটা জানো তাহলে y minus y1 m x minus x1 এবার খেয়াল করো এই অঙ্কটা 46 নাম্বার দেখো ইন্টিগ্রেশন dx দেখো এইখানে আমরা এই রুটের ভিতরে যেটা আছে এটাকে এরকম চিন্তা করতে পারি √2x হোল স্কয়ার মাইনাস 1 কিন্তু বাইরে শুধুমাত্র কি আছে একটা x আছে তাহলে আমরা আকাশ থেকে একটা √2 নিয়ে আসলাম বাইরে একটা √2 দিয়ে গুণ করলাম তাহলে আমাদের জিনিসটা ব্যালেন্স হলো তোমাদের এই জিনিসটা জানার কথা যে ইন্টিগ্রেশন dx x √x² - 1 এর মান হচ্ছে sec ইনভার্স x প্লাস c তাহলে এখানে যেটা আসবে √2 তো আছেই sec ইনভার্স x এর পরিবর্তে এখন কি আসবে √2x কিন্তু এটা তো x না মানে x এর সহগ আছে √2 এই √2 দিয়ে ভাগ করতে হবে প্লাস c তাহলে এই √2 কাটা যাচ্ছে থাকতেছে sec ইনভার্স √2x প্লাস c তাহলে এই যে তোমার ডি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট आंसर ওকে কি করলাম উপরে নিচে √2 গুণ করলাম আর এই যে 2x² কে √2x হোল স্কয়ার মাইনাস 1 লিখলাম ঠিক আছে তারপরে কি হলো এই যে x √x² মাইনাস 1 এর সূত্র কি sec ইনভার্স x কিন্তু x এর সহগ √2 থাকার কারণে এটাতে ভাগ করতে হবে যেটা কাটা যায় তাহলে ডি নাম্বারটা आंसर চলে আসে লাস্ট প্রবলেম এখানে তোমার কি আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এটাকে তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x dx ওকে তারপরে এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া 0 থেকে ইনফিনিটি তাহলে আপনি এখন লসাগু করেন এটাকে e টু দি পাওয়ার x লসাগু e টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস 1 ইনটু dx 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 dx তাহলে আমরা কি করতে পারি ধরি e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z তাহলে e টু দি পাওয়ার x dx এটা আসবে তোমার dz তাহলে তোমার এটা এরকম চলে আসতেছে যে এই জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে dz আর এখানে আসতেছে z² প্লাস 1 কিন্তু সীমা চেঞ্জ হবে সীমাটা চেঞ্জ হয়ে যাবে দেখো x আর একটা আসতেছে z তাহলে x ইজ ইকুয়াল টু 0 আছে আর ইনফিনিটি আছে ঠিক আছে x ইজ ইকুয়াল টু কি আছে x ইজ ইকুয়াল টু 0 আছে এবং x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ইনফিনিটি আছে তাহলে যদি একটু খেয়াল করো এই যে এই e টু দি পাওয়ার এই x এর পরিবর্তে যদি 0 বসাও তাহলে e টু দি পাওয়ার 0 which is 1 আর এখানে যদি ইনফিনিটি বসাও তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত ইনফিনিটি তাহলে এখনো কিন্তু এখন এই ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে 1 থেকে ইনফিনিটি dz এরকম একটা ব্যাপার চলে আসবে এখন তোমার হচ্ছে এটা কি tan ইনভার্স z এর সূত্র আর লিমিট হচ্ছে 1 থেকে ইনফিনিটি তাহলে আসবে কি tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স কত 1 তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে π/2 সেটা আর কত π/4 आंसर হয়ে যাবে কত π/4 তাহলে বি নাম্বার হবে আমাদের কারেক্ট आंसर সো বেসিক্যালি কিছুই না জাস্ট আমরা এখানে e টু দি পাওয়ার - x কে 1/e টু দি পাওয়ার x লিখছি তারপরে এটাকে লসাগু করছি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 এটা উপরে উঠে গেল তাহলে আমরা এই যে e টু দি পাওয়ার x কে যদি z ধরি e টু দি পাওয়ার x dx এই পুরোটা হয়ে যাচ্ছে dz তাহলে এটা হয়ে যাচ্ছে dz/z² প্লাস 1 যেহেতু z দিয়ে চেঞ্জ করছো তাহলে ভ্যারিয়েবলটা x এর থেকে z এ কনভার্ট করতে হবে লিমিটটার ক্ষেত্রে দেখো x থেকে z এ কনভার্ট করার জন্য x এর মান যখন 0 e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 x এর মান যখন ইনফিনিটি e টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি তাহলে লিমিট হয়ে গেল 1 থেকে ইনফিনিটি তাহলে এটার মান কি tan ইনভার্স z হচ্ছে এটা ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 1 থেকে ইনফিনিটি তাহলে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে π/2 মাইনাস π/4 রেজাল্ট আসলো π/4 তো আজকে আমাদের এই পর্যন্তই বড় হওয়ার প্রচন্ড ইচ্ছে মানুষকে বড় করে তোলে অনেক ঝড়ের বেগে আমরা ক্লাসটা করলাম অনেক কষ্ট হইতে পারে সবার তো যাদের একটু প্রবলেম হয়েছে তারা একটুখানি ভিডিওটা দেখে নিও কারণ আমাদের নামাজের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা অনেক ফাস্ট গিয়ে টাইমটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি ক্লাসে তো হোপফুলি সবাই বুঝতে পারছো আর না বুঝলে তো বললামই ভিডিও তো আছেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ অর্ঘ্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত জি সুন্দর ভাই ক্লাস আমাদের গ্রুপে দেওয়ার জন্য ভাই তাহলে আপনি লিখ নিতে দেন যায় আচ্ছা ভাই ওকে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আর স্টুডেন্ট ভাইয়া পুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের যে চারটা লেকচার ছিল এবং আজকের এই সলভ ক্লাসটা শেষ হয়ে গেল এরপরে আগামী কাল থেকে আমাদের শুরু হবে ম্যাথ সেকেন্ড পেপারেরও চারটা ক্লাস হবে তো আশা করছি আগামী কাল আমাদের যার যার ব্যাচ টাইম অনুযায়ী তোমরা ক্লাসে জয়েন করবে সে প্রত্যাশায় আজকে ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের ও পরিবারের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ ভাই আছেন হ্যাঁ ভাইয়া। তাহলে শেষ করে দিই নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ
ওকে ভাইয়া